আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ময়না, তোর কি হয়েছে মা? অত্যধিক উদ্বেজিত ও দুশ্চিন্তায় কাবু হয়ে মেয়েকে দুহাতে বুকে জড়িয়ে নিলেন মোমেনা বেগম। ওনার চোখে অশ্রুজল, অন্তরে ভীতি। তবে এর বিপরীতে নারী মূর্তির ন্যায় নিশ্চল দাঁড়িয়ে ময়না। ময়নার মেয়ে দুটো কেয়া ও খেয়া ভীত সন্ত্রস্ত হয়ে ছোট মামার কোমর জড়িয়ে দাঁড়িয়ে। এত মানুষের ভিড়ে ভয় হচ্ছে বড়। গত রাতের বিভৎস স্মৃতি যে এখনো তরতাজা, ঘায়াল করে চলেছে অবিরাম। মুই স্নেহের সহিত ওদের দু হাতে আগলে ধরে রয়েছে, নীরবে বুঝিয়ে দিচ্ছে ভয় নেই আর। উক্তি ভেজা চোখে দাঁড়িয়ে সবটা দেখছে, বোঝার চেষ্টা করছে। এতক্ষণে অবশ্য বুঝতে বাকি নেই যে ভাবনাতীত কোনো অঘটন ঘটেছে বটে, কিন্তু কি হয়েছে? ময়না আপাতত কিছুটা শান্ত হয়েছে, বসে রয়েছে দেয়াল ঘেঁষে শ্রেণীকক্ষের এক নীরব স্থানে। আশ্রয় কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক এসেছিলেন কিছুক্ষণ পূর্বে। ওকে এবং মেয়ে দুটোকে ভালোমতো চেক আপ করে গেছেন। এই মানসিক পীড়া হতে বেড়ানোর জন্য সৎ পরামর্শ দিয়ে গেছেন, উপদেশ দিয়েছেন বেশ কিছু। পরিবারের সদস্যরা এতে আশাবাদী যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে হয়েছেটা কি তা এখনো জানা যায়নি। মানসিকভাবে বিপর্যস্ত ময়না কিংবা তার মেয়েরা বলতে পারেনি তাদের সঙ্গে ঠিক কি হয়েছে, কেন তো ভয়ে অস্থির তারা। অস্থির হবে না শুধু ওরা, এবং এক আল্লাহ জানেন গতরাত তাদের জীবনের কতটা ভয়ানক রাত ছিল। প্রতিটি মুহূর্ত ভয়, অস্থিরতা এবং সবশেষে চিরনীরবতা। ফলস্বরূপ এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি তারা। কেয়া ও খেয়া এই মুহূর্তে চুপটি করে নানির সাথে রয়েছে। নানির কোলে মাথা রেখে শুয়ে ওরা। মোমেনা বেগম আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন নাতনিদের, কপালে চুলের ভাঁজে ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছেন। ধীরে ধীরে আদর মাখা স্পর্শে ঘুম নামলো দুজোড়া চোখে। ভয়ার্ত নির্ঘুম রাতের শেষে ঘুমিয়ে পড়ল দুই কিশোরী তাদের নানির কোলে। নির্ভয় নিশ্চিন্ত সে ঘুম। ময়না হতে নিরাপদ দূরত্ব বজায় রেখে মেঝেতে বসে রয়েছে পরিবারের সদস্যরা। ময়না এখনো মুখে বসে, কেয়া খেয়া মেঝেতে বিছানো ওড়নায় ঘুমিয়ে। উক্তির পরিবারের সদস্যরা হতাশ চিত্তে বিদায় নিয়েছে। ঘণ্টা দুয়েক হতে চলেছে। উক্তি তাদের অভাবনীয় হতাশায় ডুবিয়ে খালি হাতে ফিরতে বাধ্য করেছে। চোখে জল নিয়ে বিদায় নিয়েছেন কায়সার সাহেব। মেয়েকে আরেকবার ভেবে দেখার অনুরোধ জানাতে ভোলেননি বয়স্ক মানুষটি। এই মুহূর্তে উক্তির শ্বশুরবাড়ির মানুষগুলোর পাশে রয়েছে, তাদের সঙ্গ দিচ্ছে। মারব জিজ্ঞাসু দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে, এবার ক ভাই, কুম্বে পাইলি বড় অপারে? মুইজ দেয়ালে পিঠ ঠেকিয়ে বসা, ডান পা লম্বা করে ছড়িয়ে রাখা, বা হাঁটু ভাঁজ করে দাঁড় করানো। ভারিক্কি স্বরে বলল সে, 2 বাড়ি পরে হ্যার প্রতিবেশীর বাড়িতে পাইছি। ওই দিকের অবস্থা ভালো না, মেলা বাড়িঘর ভাঙ্গা গুড়া গুড়া। সংবাদটি শুনে আতকে উঠলেন মোমেনা বেগম। চোখের সামনে ভেসে উঠল নিজ বাড়ির দুরবস্থা। এখন বড় মেয়েটা, সেও গৃহহারা হলো। আল্লাহ রক্ষা করেছেন। ওরা যদি কোনোভাবে ওই বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে যেত, ই আল্লাহ, ওদের ধ্বংসাবশেষ মিলত কিনা সেও তো সন্দেহজনক। ইন্নালিল্লাহ। বড় বড় দম ফেলে নিজেকে শান্ত করতে লাগলেন মোমেনা বেগম। কি সব অনর্থক কুচিন্তা করছেন উনি? সৃষ্টিকর্তা প্রাণে বাঁচিয়েছে যে। জান্নাত কৌতূহলী হয়ে সহসা জিজ্ঞেস করে বসল, ভাইয়া, ওইখানে কামাল ভাই কেমন আছেন? ওনার কোনো খোঁজ খবর? বইয়ের মুখে হঠাৎই ওই দুশ্চরিত্রবান লোকটার নাম শুনে খেপে উঠল মারুফ। ধমকে বলল, তুমি চুপ থাকো। ওই হালারে দিয়ে মুগো কি দরকার? বড় আপা ঠিক আছে, বাগনি দুইটা ঠিক আছে, এই কও আলহামদুলিল্লাহ। ওইটার খবর নেওয়া লাগতো না। সবার মাঝে স্বামীর ধমক খেয়ে মুখখানে শুকিয়ে গেল জান্নাতের। মারুফ এভাবে বলতে পারলো তাকে? একটু কি ভালো আচরণ তার প্রাপ্য নয়? সে কি এতটাই খারাপ, দুর্ব্যবহারের যোগ্য? এদিকে উক্তি স্বামীর পানে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। অব্যক্ত মুখ ভঙ্গি বোঝার প্রয়াস চালাচ্ছে। তবে কতখানি সফলতা মিলবে জানা নেই তার। মুইজিয়া নিশ্চুপ। মোমেনা বেগম পরিস্থিতি শান্ত করতে বড় ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, হয় হইছে, অহন থাম বাপ। এবার শান্ত হইয়া দুই ভাই মিল্লা এই ভাব যে মগো ভবিষ্যৎ কি, এইখানে আর কতদিন বাড়ি ঘর কি এমনি শেষ করবই? মগো মাথা গোজা ঠাই শেষ। কথাটা শেষ করতেই টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওনার নেত্রকোণ হতে। উক্তির ভেতরটাও কেমন শূন্য হয়ে রয়েছে। সেই অপ্রত্যাশিত ভয়ঙ্কর টিন ভাঙ্গনের দৃশ্যটা স্মৃতিপটে যেন আঠা দ্বারা গেঁথে রয়েছে। গা শিউরে ওঠে স্মরণে এলে। কতটা ভয়াবহতা ছিল সে রাতে। ই আল্লাহ, মুইজ মায়ের মনোবেদনা বুঝতে পারছে। সে যে এই মুহূর্তে অপারগ হয়ে পড়েছে। আল্লাহর নাম নিয়ে কিছুটা সময় দরকার তার। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মনের কথা মুখে উচ্চারিত হলো মুইজের। আবেগী হয়ে মায়ের স্নেহের লোভে মুইজ সর্বদা এমন তুই সম্বোধন করে থাকে মাকে। এই ডাকটা তার মায়ের বড় প্রিয় যে। সেই পুরনো আদুরে গলায় মোমেনা বেগম আরো আবেগাপ্লুত হয়ে পড়লেন। ওখানে উপস্থিত আরো অনেক মানুষ নীরবে সবটা দেখল।
বর্তমান পরিস্থিতি যে তাদের বোধগম্যতার বাহিরে নয়, সবটাই বুঝতে পারছে তারা। ভেতরে দুঃখের স্ফুলিঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। গৃহহীন এই মানুষগুলোর শেষ পরিণতি কি? কোথায় মিলবে তাদের ঠাঁই? অন্তরিক্ষে ক্ষুদ্রাকৃতির এক চন্দ্রের উপস্থিতি। থমথমে মুখে যেন আজ উদয় হয়েছে তার। আশেপাশের মেঘমালা সেই কখন থেকে বিরক্ত করে চলেছে তাকে, বারবার ঢেকে দিতে চাইছে মেঘের অন্তরালে, তবে সে আড়াল হতে নারাজ। জোরপূর্বক জায়গা দখল করে রয়েছে অন্তরিক্ষের বিশালাকার বুকে ছোট্ট এক অংশে। শ্রেণীকক্ষে সে আশ্রিত অংশে ধীর পায়ে হেঁটে চলেছে উক্তি। মায়াবী চোখ দুটো ব্যস্ত কারোর খোঁজে। ঘরে উপস্থিত অতগুলো মানুষের ভিড়ে সে খুঁজে বেড়াচ্ছে তাকে। নারী, পুরুষ, শিশু সবার উপর দৃষ্টি বুলিয়ে গেল উক্তি। পুরোপুরি নিশ্চিত হলো মানুষটি এখানে অনুপস্থিত। তবে আবার না বলে কয়ে কোথায় চলে গেল সে? রাতের খাবার কি খাবে না? ওকেও অনাহারে রাখবে? এভাবে অহেতুক দুশ্চিন্তায় ফেলে কি যে আনন্দ পায় মানুষটি, উক্তির আজও অজানা। উক্তি ছোট্ট শ্বাস ফেলল। মোমেনা বেগম সে মুহূর্তে আবার ডেকে উঠলেন ওকে। দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলেন মইজ কোথায়? সে কি এই সামান্য নৈশভোজে অংশ নেবে না? উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় শাশুড়ি মাকে আশ্বস্ত করল। আস্তে ধীরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল শ্রেণীকক্ষ হতে। মোমেনা বেগম উৎকণ্ঠায় পড়ে যাচ্ছেন আবার। এসব কি আর তার পিছু ছাড়বে না? সিঁড়ি বেয়ে নিচতলায় নেমে এলো উক্তি। পরনে তার হলদে রঙা এক সুতির সালোয়ার কামিজ, ওড়না দিয়ে মস্তক কেশরাশি ঢাকা, যথাসম্ভব ওড়নার আড়ালে আবৃত মুখশ্রী। নিচতলার করিডোরে বিভিন্ন পেশার দরিদ্র মানুষের আনাগোনা। পুরুষদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অনেকেই অলস সময় কাটাতে কিংবা ভবিষ্যতে সুন্দর স্বপ্ন বুনন করতে সেটাই হাজির হয়েছে। কারো কারো সঙ্গে বাচ্চা নজরে আসছে। উক্তি যথাসম্ভব দ্রুত পা চালিয়ে সেখান থেকে সরে গেল। যাওয়ার আগে নিশ্চিত হলো মুইজ এখানেও নেই। উক্তি দ্রুত পা ফেলে বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে এসে দাঁড়ালো। আশেপাশে উৎকণ্ঠিত চোখ দুটো বুলিয়ে চলেছে। শেষ আশায় রয়েছে যে এই বুঝি দেখা মিলবে স্বামীর। বেশি ধৈর্য ধারণ করতে হলো না মেয়েটির। অল্পক্ষণে প্রসারিত হলো ঠোঁটের কোণ। কয়েক দশকের পুরনো সে বৃহদাকার গাছটি। গাছকে কেন্দ্র করে তৈরি কংক্রিটের শক্তপোক্ত গোলাকার এক বেদি। ধুলোমাখা সে বেদিতে আধার মাঝে বসে রয়েছে এক ব্যক্তি। বিদ্যালয়ের অভ্যন্তরীণ আলো মেখে রয়েছে তার চওড়া পিঠে। একদম চুপটি করে বসে সে। ঝিঝি পোকার মৃদু গুঞ্জন ভেসে আসছে শ্রবণ পথে। খানিক বাদে নিজের ঠিক ডান পাশে কারোর উপস্থিতি টের পেল মানুষটি। আস্তে করে ঘুরে তাকালো ডানে। আলো আধারের খেলায় স্পষ্ট দেখে নিল সহধর্মিনী উক্তির চিন্তা মিশ্রিত মুখখানি। মেয়েটা ওর ঠিক পাশেই বসে। দুটো দেহ প্রায় চুই চুই। কিছুটা সময় ওদের চোখ জোড়া একে অপরের মাঝে হারিয়েছিল। চোখে চোখে মনোভাব আদান প্রদানের চেষ্টা চলছিল। তবে সে চেষ্টা ব্যর্থ করতে দৃষ্টি সরিয়ে নিল মুইজ। উক্তি অস্ফুট স্বরে ডেকে উঠল ওকে। নিজের দিকে মনোযোগ আকর্ষণ করতে ডাকলো। মুইজ নরম চোখে ঘুরে তাকালো। উক্তি দুহাতের ক্রীড়ায় ওকে বলল, পরিবারকে টেনশনে রাখতে খুব ভালোবাসেন তাই না? মুইজ কিছু বলল না। এ মুহূর্তে নীরবতা তাকে বেশ আচ্ছন্ন করে রেখেছে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আপনি জানেন আমি কখন থেকে আপনাকে খুঁজে চলেছি। মাও খুঁজছিলেন আপনাকে। চলুন খেতে চলুন, মা অপেক্ষা করছে। আপা কেয়া খেয়া খাইছে? এবার মুখ খুলল মুইজ। উক্তি হালকা করে ইতিবাচক মাথা নাড়ল। হ্যাঁ, তারা খেয়েছে। মোমেনা বেগম বলে কয়ে কোনো রকম জোরপূর্বক অল্প হলেও খাইয়েছেন। মুইজ চুপচাপ বসে। উক্তিও মুখ। কিছুটা সময় ওভাবে নীরবে পেরিয়ে গেল। কামাল ভাইয়ের কি হয়েছে? কোনো বিপদ হয়েছে কি? স্ত্রীর সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এমন তার প্রশ্ন পেয়ে যার পড়া নাই অবাক হলো মুইজ। সে অবাক তার রেশ দৃশ্যমান চোখে মুখে। কামাল ভাই কেমন মানুষ আমার জানতেও বুঝতে বাকি নেই। অল্প হলেও জেনেছি তার সম্পর্কে। মুইজ চুপচাপ শুনছে বইয়ের কথাগুলো। সে আরো শুনতে চায়। উক্তি ভেজা কণ্ঠে বলে চলেছে, বড় আপাকে আজ দেখেছি। ওনার গলায় স্পষ্ট লাল দাগ। উনি লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। তবে ভাগ্যক্রমেই দেখে ফেলেছি আমি। ওনাকে গলা টিপে ধরা হয়েছিল। আপা এখনো ভয়ে আছেন। কেয়া খেয়া দুই মা ভয়ে জর্জরিত। সহসা উক্তি বেশ উদ্বিগ্নতার শিকার হয়ে হাতের ইশারায় বলে উঠল, গত রাতে ঠিক কি হয়েছিল বলুন না। কামাল ভাই কি এর চেয়েও গুরুতর কিছু করেছে? এখন কোথায় আছেন উনি? উনি কি কখনোই ওনার পাপের শাস্তি পাবেন না? পাইব না কে, চিরজনমের লজ্ঞা পাইছি। মুইজের মুখভঙ্গি আকস্মিক এমনভাবে বদলে গেল যে ভড়কে গেল উক্তি। অতিরিক্ত ক্রোধে শ্যামবর্ণ মুখখানা রক্তলাল রূপ ধারণ করেছে। দু চোখে আগুনের হালকা উক্তি ভীত স্বরে শুধিয়ে উঠল, কি হয়েছে ওনার? আপনি কিছু করেননি তো? মুইজ নির্বাক হয়ে রইল। ঠোঁটে বাঁকা হাসির উপস্থিতি। চোখে মুখে ফুটে উঠেছে এক রহস্যের অগ্নিকুণ্ড। কি হয়েছে কামাল নামক নরপশুটির সঙ্গে? এই মুহূর্তে কোথায় কোন অবস্থানে রয়েছে সে? আর গত রাতে কি বা হয়েছিল? উত্তেজনা চাপা পড়েছে ধরণীর বুকে।
আধারিয়া রজনী খোলা উন্মুক্ত ছাদের এক কিনারে দাঁড়িয়ে মুইজ। চিন্তার ভারী আস্তরণে বুকে হচ্ছে পীড়ন। আজ 2 দিন হলো তারা এখানে, এই বিদ্যালয়ের সাময়িক আশ্রয় কেন্দ্রে। কাল কিংবা পরশু জানা নেই, এখান থেকে যে কোনো মুহূর্তে তাদের চলে যেতে হবে। শুরু হবে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। তবে তারা যাবে কোথায়? ছাদহীন ওই ভগ্ন বাড়িতে? সে রাতের ঝড়ে তো উড়ে গিয়েছে টিনের চাল। বাড়ির ভেতরেও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সবটা পূর্বের ন্যায় করতে বেশ অর্থের প্রয়োজন, কিন্তু এ মুহূর্তে এতগুলো টাকা মিলবে কোথায়? তার তো আগের মতো সেই রমরমা অবস্থা নেই। চাকরিটা চলে গিয়েছে। বর্তমানে তার পরিচয় সে এক দরিদ্র রিক্সা চালক। পেটের দায়ে যে অলিগলি রিক্সা চালিয়ে বেড়ায়। ব্যাংক ব্যালেন্সও অতটা শক্তিশালী নেই। তবে সে একাকী সবটা সামাল দেবে কি করে? চিন্তিত বিধ্বস্ত মুইজ দীর্ঘশ্বাস ফেলল। অন্ধকার ওই আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল। অকস্মাৎ কাঁধে বর্ষার একখানা হাতের স্পর্শ পেয়ে ঘোর ভঙ্গ হলো। কাঁধে হাত রাখা মানবী এসে দাঁড়ালো পাশে। মুইজ নির্বিকার সেই পূর্বের ন্যায় উক্তি ম্লান বদনে দাঁড়িয়ে স্বামীর কাঁধে রাখা হাতটি আলতো করে বুলিয়ে নিম্নে নামতে লাগলো। কাঁধ ছেড়ে জায়গা করে নিল পেশিবহুল বাহুতে ডান হাতটি পেঁচিয়ে অর্ধাঙ্গের কাঁধে মাথা রাখলো উক্তি। শান্তিময় সে পরশে হৃদয় হালকা হলো মুইজের। আবেশে বুঝে এলো চক্ষু। মাথাটা আস্তে করে হেলিয়ে দিল শঙ্কিনীর মাথার সাথে। দুজনের অন্তর তখন সুখকর অনুভূতির প্লাবনে তলিয়ে। অক্ষিপুট বন্ধ তাদের। এই স্বপ্ন মধুর মুহূর্তে নিম্নোক্ত দুটো বিশেষ উক্তি যেন বড় মানানসই লাগছে। Had life not given me reasons to grieve, I would never have known the healing power of a hug. Wrestle a good race. A hug is the bridge between two souls. অনিয়ার ও চাঁদ। মানসিকভাবে চরম অসহায় হয়ে পড়েছে মুইজ হাসান। এ মুহূর্তে তার কাছের মানুষদের একটুখানি সাহায্য, ভরসা, ভালোবাসাই পারে তার ক্ষতবিক্ষত হৃদয়ের একটু উপশম হতে। উক্তি তার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, যার প্রতিটি স্পর্শে লুকিয়ে পবিত্র অনুভূতি, হৃদয় জোড়ানো সুখ, এক ভিন্নতার অব্যক্ত আবেশ। এতকাল বাদে স্ত্রীর সান্নিধ্য পেয়ে মুইজ মহাচ্ছন্ন হয়ে পড়ছে। সে অসুস্থকালীন সময় থেকেই তাদের মধ্যে এক সূক্ষ্ম দূরত্বের সূত্রপাত। মানসিকভাবে তারা সংযুক্ত হয়ে থাকলেও শারীরিকভাবে যোজন বিয়োজন দূরত্ব তৈরি হয়েছিল। অসুস্থতা, অক্ষমতা, মনোপীড়া সব মিলিয়ে স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানো হয় না বহুকাল। আজ যেন মন বাঁধন ছাড়া পাখির ন্যায় উঠতে চাইছে ক্ষুদ্রতম হলেও কিছু আদর সোহাগ। স্ত্রীর হালাল পরশে মুগ্ধতা। স্বামীর মনোবাসনা বুঝে উঠতে সময় লাগলো না উক্তির। তবে এই সময়, এই পরিস্থিতি, এই স্থান কোনোটাই যে তাদের অনুকূলে নয়। স্বামীর মনের ইচ্ছে এই মুহূর্তে পূরণীয় নয় বলে অন্তঃস্থলে দুঃখিত হলো উক্তি। সেও যে মন প্রাণ হতে চাইছে স্বামী সোহাগের সোহাগিনী হতে। কোনরূপ নিজেকে সংবরণ করে উক্তি স্বামীর কপাল কার্নিশে ঠোঁট ছুঁয়ে দিল। কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী হলো সে স্পর্শ। মাথা হতে ঠোঁট নেমে এলো গালে। আদর মেখে দিল সময় নিয়ে। জল আইনেও পরশ বুলিয়ে দিল ক্ষণিকের জন্য। স্ত্রীর অবিরাম আকাঙ্ক্ষিত নরম ঠোঁটের পরশ পেয়ে চরম আবদ্ধ হয়ে উঠল মুইজ। চকিতে বুকে আগলে নিল সঙ্গিনীকে। উক্তি বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করার পূর্বে চোখের পলকে দুজোড়া ঠোঁট বন্দী হলো এক অভিলাষণীয় সম্মোহনে। আধার ঘেরা আকাশ নামক চাদর তলে উন্মুক্ত ভুতুড়ে সে ছাদে একজোড়া মানবী ব্যস্ত মধুসূদা পান করতে, নিজ পিপাসু চিত্ত শান্ত করতে। সে এক মনোরম অপূর্ব সুন্দর মুহূর্ত। আমায় কি কখনো ক্ষমা করা যায় না মা? আমি এতটাই ঘৃণ্য পাপে পাপিষ্ট হয়ে গিয়েছি। আধারাবৃত কক্ষে বিছানায় শুয়ে কায়সার সাহেব। শূন্য চাহনি ওনার স্থির শুভ্র রঙা সিলিংয়ে। চোখের কোণে ভেজা ভাব নিজের ওপর। নিজহীন কর্মের জন্য আজ অনুতপ্ত উনি। অনুতাপের ভারে ষাটোর্ধ্ব মানুষটির বয়স যেন 100-তে গিয়ে ঠেকেছে। কত সুন্দর স্বর্ণালী মুহূর্তে মোড়ানো ছিল ওনার সংসার। উনি এবং ওনার প্রিয়তমা ফাতিমা কত রং বেরঙের স্বপ্ন বুনন করেছিলেন ওনারা একত্রে। আজ সেসব স্বপ্ন ভেঙে গুড়িয়ে গিয়েছে। সবটাই আজ শূন্য। মিথ্যা অহমিকা, ঘৃণা, অনুতাপে ভরা বিশাল শূন্যতার ভারে পদদলিত। ফাতিমা এবং কায়সার হামিদ উক্তির পিতামাতা হন ওনারা। ওনাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। পাত্রী দেখতে গিয়ে একদম প্রথম নজরে মনের কুঠুরিতে অপরূপা ফাতিমাকে চিরবন্দিনী করে ফেলেন কায়সার সাহেব। লাজুক ফাতিমা যেখানে চোখ তুলে আগত মানুষগুলোর দিকে তাকাতেই পারছিলেন না, সেখানে কায়সার সাহেব ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন ওনার সুশ্রী মুখপানে। এ নিয়ে সেথায় উপস্থিত কাজিনবৃন্দ মুখ টিপে হাসতে ভোলেনি, কিন্তু ওনাকে পরবর্তীতে বেশ পচিয়েছে বটে। তাতে কায়সার সাহেবের কি? বেশরমের মতো উনি তো বলে উঠলেন, পরনারীকে দেখছি, নিজের বউকেই তো দেখছি। এত এত হাসির কি আছে পাগলা? বউ কাজিন মহলে চোয়াল ঝুলে পড়ার উপক্রম। পাত্রী দেখতে গিয়ে ভাইজান প্রথম দফাতেই বউ বানিয়ে ফেলল। ওরে মধুর সর্বনাশ!
এরপরের সময়টা ছিল স্বপ্নের মতো সুন্দর, রসগোল্লার মতো মিষ্টি। মোবাইল তখন অতটাও অ্যাভেলেবেল ছিল না ঘরে ঘরে, প্রায় 34 বছর পূর্বের কথা কিনা। চিঠির চলন ছিল বেশ। কোনো এক গধূলি লগ্নে কায়সার সাহেবের মনটা বেশ ফুরফুরে, উড়ু উড়ু করছে শুধু। হবু বউটার সঙ্গে একটুখানি কথা বলার জন্য বড় আনচান করছে মন, কিন্তু তো যে অসম্ভব। যথেষ্ট রক্ষণশীল পরিবারের কনিষ্ঠ কন্যা সন্তান ফাতিমা। বড় বোন ফরিদার বিয়ে হয়েছে এক মধ্যবিত্ত পরিবারে, স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে সে। ফাতিমা সদা প্রেম ভালোবাসা থেকে দূরে, পড়ালেখা করেছে 8ম শ্রেণী পর্যন্ত। যথেষ্ট মেধাবী শিক্ষার্থী হওয়ার দরুন মেয়ে হয়েও এতখানি পড়ার সৌভাগ্য হয়েছিল তার। এজন্য মা বাবাকে সমাজের সঙ্গে লড়তে হয়েছিল বেশ। 9ম শ্রেণীতে আর পড়া হলো না, পড়ালেখা বন্ধ হয়ে গেল। বয়স 17 যখন পার হবে ভাব, সমাজের মানুষদের চুলকানি বেড়ে গেল অনেকটা। মেয়ে এত বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছে না কেন? মেয়ের কি কোনো গোপন খুঁত রয়েছে, নাকি প্রেমের মতো চরম ঘৃণিত কাজে জড়িয়েছে সে? আরও কত কি কটূক্তিমূলক বাক্য প্রতিনিয়ত বিদ্ধ হচ্ছিল ফাতিমা। ঠিক সে সময় বাবার পরিচিত এক ব্যক্তির সুবাদে কায়সার হামিদের জন্য সম্বন্ধের প্রস্তাব এলো। এজন্য মেঘ না চাইতেই বৃষ্টি। উচ্চ মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান কায়সার সাহেব, উচ্চশিক্ষিত, বিএ পাশ করে বেসরকারি চাকরি করছে, 1 বছর হতে চলল। বাড়ি থেকে মা বিয়ের জন্য চাপ দিচ্ছেন। আর কতকাল সিঙ্গেল থাকবে পুত্র? এবার তো লাল টুকটুকে একটা পুতুল বউ নিয়ে আসুক, মাতৃ আদেশ শিরোধার্য। মেয়ে খুঁজতে খুঁজতে পরিচিত এক কাকার মাধ্যমে ফাতিমার খোঁজ পেলেন কায়সার সাহেবের পরিবার। আর পাত্রী দেখতে গিয়ে প্রথম দেখাতেই বিমোহিত হলেন পাত্র সাহেব। গোধূলি বেলা, উন্মুক্ত জানালা হতে দেখা মিলছে এক অভূতপূর্ব দৃশ্যের। আকাশের বুকে লালরাঙা তুলির আঁচড়ে অতুলনীয় রূপের বাহার। সূর্য অস্তাচলে গিয়েছে খানিক পূর্বে। পড়ার টেবিলের ওপর রাখা সফেদ শেপ পৃষ্ঠাটি। চেয়ারে বসে কায়সার সাহেব, মুখশ্রীতে এক অন্যরকম চকচকে উজ্জ্বল, হাতে বলপেন। স্বচ্ছ সুন্দর ভঙ্গিতে পৃষ্ঠায় ফুটিয়ে তুলছেন এক একটি মনন শব্দ। বধূ তুমি কবে হবে আমার? তোমারই প্রথম সর্বনাশা দর্শনে হারিয়েছি সুনিদ্রা অলিক সে স্বপনে। গোটা গোটা অক্ষরে ফুটিয়ে তুললেন অন্তরে জ্বলন্ত কথাগুলো। লেখার শেষে লাল রঙা বলপেনের পরশে ক্ষুদ্র এক হার্ট চিহ্ন এঁকে দিলেন। লাজুক রংটা ধীরে ধীরে পুরো মুখে ছড়িয়ে পড়ল যেন। চোখ দুটো স্থির হয়ে সেই হার্ট চিহ্নের ওপর। প্রথম প্রেমের সে প্রথম পাগলামিতে মেতে উঠলেন কায়সার হামিদ। এক বুক সাহস সঞ্চয় করে লজ্জাকর মনটাকে কোনো রকম দমিত করে চিঠি পাঠিয়ে দিলেন বধূবাড়ি। হবু বধূ সে চিঠি পেয়েছিল কিনা কিংবা পেয়ে পড়েছিল কিনা জানা হলো না ওনার, কেননা চিঠির কোনো ফিরতি জবাব কিংবা কোনো রকম প্রতিক্রিয়ার দেখা মেলেনি এরপর। তবে ওনার প্রেম পাগলামি ঠিক বজায় রইল। খালাতো এক ছোট ভাইকে সঙ্গী বানিয়ে শুরু হলো ওনার ভিন্ন মধুরতম যাত্রা। প্রায় সম্ভব রোজ বিকেলে কাঙ্ক্ষিত রমণীর বাড়ি হতে স্বল্প দূরত্বে এক বিদ্যুৎ খুঁটির পেছনে জায়গা মেলে কায়সার সাহেবের। ভাড়া বাড়ির 3 তলা বাসিন্দা ফাতিমা রোজ বিকেলে বারান্দায় আসেন অল্প সময়ের জন্য। বারান্দায় রয়েছে ওনার শখের নয়নতারা ফুলের টব। ওড়নায় মাথা ও দেহের ঊর্ধ্ব অংশ শালীনতার সহিত আবৃত করে বারান্দায় আসেন ফাতিমা। বড় আলতো করে ছুঁয়ে দেন নয়নতারা, যত্ন করে পানি ছিটিয়ে দেন গাছে। সে সময় ক্ষণে ওনার ঠোঁটে লেপ্টে থাকা মুস্কি হাসি বিদ্যুৎ তরঙ্গ বয়ে দেয় অদূরে বিদ্যুৎ খুঁটির পেছনে লুকায়িত মানুষটির বুকে। হাই। বুকের বাপাশে হাত চেপে কায়সার হামিদ মন্ত্রমুগ্ধের ন্যায় আশ্রে পড়েন ভাইয়ের দেহে। খালাতো ছোট ভাই প্রথমে বিহব্বল হলেও পরবর্তীতে প্রেমিক ভাইয়ের কাণ্ড দেখে শব্দহীন হেসে ওঠে। রক্ষণশীল পরিবারের সন্তান হবার দরুন ফাতিমা বাড়ি থেকে তেমন বের হতেন না, তাই ওনাকে একটুখানি দেখার জন্য রোজ বিকেলের ওই স্বল্প সময়টুকু ছিল জাদুকরি কেরামতির মতো। তবে চাকুরিজীবী কায়সার সাহেবের পক্ষে রোজ আসা সম্ভব হয়ে উঠত না। তবে যেদিন সুযোগ পেতেন সে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতেন। মোহিত নজরে তাকিয়ে থাকতেন ফাতিমা পানে। ফাতিমা হয়তো জানতেও পারেননি বিয়ের আগে ওনার হবুবার ঠিক কতটা দেওয়ানা হয়ে গিয়েছে। এভাবেই প্রেম খেলায় সময় গড়ালো। এসে গেল সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত। দুই পরিবারের সদস্য এবং নিকটস্থ আত্মীয়দের উপস্থিতিতে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কায়সার সাহেব এবং ওনার ফাতিমা। বিয়ের রাতটা বরাবরই অন্যরকম মিশ্র অনুভূতির সঞ্চার করে থাকে। ভয়, জড়তা, লজ্জা, আবেগ সব মিলিয়ে ফাতিমা নতমস্তকে বসে বাসর ঘরে। রজনীগন্ধা এবং গোলাপের মেলবন্ধনে সৃষ্ট সুবাস তীব্র করা নাড়ছে ঘ্রাণেন্দ্রিয়ে। ঘোমটায় আবৃত মুখখানি। ওদিকে দরজার বাইরে খিমা দিয়ে দাঁড়িয়ে কায়সার সাহেব। অকল্পনীয় আবেগ, আকাঙ্ক্ষী রমণীকে নিজের করে পাওয়ার সুখে কাতরণী। ভেতরে যাওয়ার মতো সাহস করে উঠতে পারছেন না যেন। বুক কাঁপছে, ধরফর করছে। এত সুখে মরে যেতে ইচ্ছে হচ্ছে যে। ভাই বোনেরা ওনাকে ঠেলে ঠুলে কোনো মতে ভেতরে প্রেরণ করলো। আপন ছোট বোন কোহিনুর খানম এত ঢং দেখে বিরক্ত।
বেশিক্ষণ রইল না, সে চলে গেল সেথা হতে। প্রথম রাতে নিজের প্রিয় মানুষটিকে প্রথম আলিঙ্গনে আবদ্ধ করে অশ্রু বিসর্জন দিয়ে ফেললেন কায়সার সাহেব। ফাতিমা হতবিহব্বল হয়ে শুধু দেখে গেল, অনুভব করে গেল মানুষটিকে। সে রাতে হয়তো ফাতিমা উপলব্ধি করতে পারেননি কায়সার সাহেবের হৃদয় ঠিক কতখানি জুড়ে উনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক বুঝতে পারলেন লোকটা তাকে উম্মাদের মতো ভালোবাসে। একটু সময়ের জন্য চোখের আড়াল হলেই চেঁচামেচি করে ডাক শুরু হয়ে যায়। বিয়ের পর ফাতিমা বোধহয় দুদিন একটু শান্তিতে গিয়ে বাপের বাড়ি থাকতে পারেননি। বেলা গড়াতে না গড়াতেই ল্যান্ড ফোনে ফোনের ওপর ফোন। কখন ফিরবে সে কি রওনা হয়েছে? এতটা দেরি হচ্ছে কেন? সে কি নাস্তা পানি কিছু খেয়েছে? কোনো অসুবিধা হচ্ছে কিনা? স্বামীর অভাবনীয় ভালোবাসায় বাবা মায়ের সামনে প্রতিবার লাজে মরতেন ফাতিমা, তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেন এ মানুষটির স্ত্রী হতে পেরে। এভাবে এই ভালোবাসার রঙে মাখামাখি হয়ে বছর গড়ালো কয়েক। বিয়ের প্রায় 5 বছর হয়ে গিয়েছে। মা হবার সুখানুভূতি তখনও দেয়নি ধরা। আশেপাশে আত্মীয় মহলে যত্রতত্র ফাতিমা কেমন চোখের বিষ হয়ে উঠলেন। কথায় কথায় খোঁটা শুনতে হতো, বাজা বন্ধা ইত্যাদি প্রায়শই শুনতে হতো। নীরবে চোখের পানি ফেলতেন ফাতিমা। স্বামীকে কখনো কিচ্ছু বলেননি এ বিষয়ে, তবে বিচক্ষণ কায়সার সাহেব ঠিক টের পেয়ে গিয়েছিলেন। কড়া কণ্ঠে আত্মীয়দের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন, ফাতিমা বউ হয় আমার, তোমাদের মজার খোরাক নয়। ওর সঙ্গে বুঝে শুনে কথা বলবে তোমরা, নইলে ফলাফল ভালো হবে না কিন্তু। দিনরাত রবের তরে প্রার্থনা করতেন ফাতিমা, কাঁদতেন তাহাজ্জুদের নামাজে লুটিয়ে পড়ে। কায়সার সাহেব স্ত্রীর কষ্ট দেখে মুষড়ে পড়তেন। উনি কিংবা ওনার প্রিয়তমা স্ত্রী দুজনেই শারীরিকভাবে সুস্থ, শুধুমাত্র ফাতিমার গর্ভধারণ ক্ষমতা কিছুটা দুর্বল, সামান্য অসুবিধা রয়েছে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ দিলে ওনারও একসময় প্যারেন্টস হবেন। অগাধ বিশ্বাস রয়েছে ওই মহান রবের প্রতি। এভাবে মাস কয়েক অতিবাহিত হলো। এর মধ্যে ননদ কোহিনুর খানমের মৌখিক অত্যাচার বৃদ্ধি পেল অসহনীয় পর্যায়ের। মেয়েটার কথাবার্তা বেশ উগ্র, আচরণে অহং প্রকাশ পায় সর্বদা। ওপরে ওপরে সবার সামনে ভাবি ভাবি জপ করে ন্যাকা কণ্ঠে, কিন্তু মনে বিষ লুকিয়ে। একাকি পেলেই এভাবে সেভাবে ভাবিকে কথা শোনাতে ছাড়ে না। নরম মনের ফাতিমা সবটা সয়ে যান নীরবে। মাঝে মধ্যে মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হন। কোহিনুর খানম ধূর্ত শিয়াল রানীজে। এই ধূর্ত শিয়াল যখন পরিবারে নতুন সদস্য আগমনের খবর পেল, প্রচুর পরিমাণে আশ্চর্য হলো। ভাবি মা হতে চলেছে কি করে? এই মহিলা এমনিতেই নরম ধরম স্বভাব দিয়ে সকলের মন জয় করে নেয়। বিয়ের পর থেকে সবার মুখে খালি ফাতিমার সুনাম। সহ্য হতো না ওনার। মুখ বুজে কোনো রকম গিলে ফেলতেন হিংসা ক্রোধ। অবশ্য বিগত বছর 2 ধরে এ পরিবারে ফাতিমার অবস্থানে কিছুটা ভাটা পড়েছে। মা হতে পারার ব্যর্থতায় সে এখন পরিবারে কিছুটা অপছন্দনীয়। সে সুযোগে সদ্ব্যবহার করতে বলেননি কোহিনুর। জায়গা মতো গিরিঙ্গি প্যাচ ঠিক লাগিয়ে দিতেন। রায়বাঘিনী ননদিনী হবার প্রচেষ্টা তখনও চলমান। প্রথমবারের মতো বাবা হবার সুখানুভূতিতে প্লাবিত হয়ে গিয়েছেন কায়সার সাহেব। স্ত্রীকে দীর্ঘ এক আলিঙ্গন করে নিভৃতে কাঁদলেন। ফাতিমা ও স্বামীর বুকে মাথা ঠেকিয়ে অনেকক্ষণ কাঁদলেন। বিয়ের 5 বছর পর আল্লাহ তাদের ডাকে সাড়া দিলেন। তাদের ঘর আলো করে ছোট্ট এক সোনামণি আসতে চলেছে। রবের শুকরিয়া আদায় করে নফল নামাজ আদায় করলেন দম্পতি। কায়সার সাহেব মসজিদে বড় অঙ্ক দান করলেন। এতিমখানায় একবেলা পেট ভরে খাওয়ালেন। এত খুশি, এত সুখ কোথায় লুকিয়ে রাখবেন উনি? এ সুখে কারোর নজর না লেগে যায়। প্রথমবারের মতো মা হতে চলেছেন ফাতিমা। গর্ভ অবস্থায় কিছুটা জটিলতা রয়েছে। গাইনি চিকিৎসক যথাযথ পরামর্শ দিয়েছেন। সে মতোই স্বামী ও শ্বশুরবাড়ির যত্নে সময় গড়াতে লাগলো। মেয়েদের প্রথম সন্তান নাকি বাবার বাড়ি ভূমিষ্ঠ হয়। তবে বউ পাগলা কায়সার সাহেব তা হতে দিলে তো উল্টো শাশুড়ি মাকে নিজের বাড়ি আনার প্রস্তাব পেশ করলেন। এতে কিছু আত্মীয়র ভ্রু যথেষ্ট কুঁচকে গেল। এত পেয়ার তাদের গায়ে সয় না যে। বউ নিয়ে এত ঢং করার কি আছে বাপু? আর মানুষদের বুঝি বউ বাচ্চা নেই? কায়সার একটু না অনেকটাই অতিরিক্ত করছে। অনেকেই সহমত হলেন এতে। বেশ কিছু জটিলতা নিয়েই ফাতিমার গর্ভ অবস্থার সময় পার হতে লাগলো। বেশ দুর্বল হয়ে পড়ছিলেন উনি। অধিকাংশ সময় অসুস্থ হয়ে শয্যাশয়ী। চিকিৎসকের আনাগোনা বেড়ে গেল বাড়িতে। কায়সার সাহেব এখন পিতা হবার সুখে চেয়ে স্ত্রীর জন্য অধিক চিন্তিত। চিন্তায় চিন্তায় চোখে মুখে তার ছাপ পরিলক্ষিত হয়। অবশেষে সেই ভীতিকর লগ্ন এলো। 8 মাস 15 দিনের দিন প্রসব বেদনা উঠল। গর্ভকালীন দুর্বলতায় ফাতিমার অবস্থা তখন বেশ নাজুক। একদম চোখ মুখ বসে গিয়েছে। গাল যেন ভেতরে ডেবে গেছে। শ্বাসকষ্ট হচ্ছে খুব। মালাকুল মৌত বুঝি এই দেখা দিল। মৃত্যু যন্ত্রণার সঙ্গে হালকা মোলাকাত করে মহান আল্লাহর অশেষ রহমতে পৃথিবীর আলো দেখল ফাতিমা। কায়সার দম্পতির প্রথম সন্তান, পুত্র সন্তান। পরিবারের সদস্যরা পুত্র সন্তান পেয়ে বেজায় খুশি। তবে উৎকণ্ঠিত কায়সার সাহেব দৌড়ে ছুটে গেলেন কেবিনে, স্ত্রীর কাছে। স্ত্রীর অচেতন শুকনো মুখখানি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন উনি। মা হওয়ার যাত্রাটা এত কষ্টকর কেন? আস্তে ধীরে স্বামী ও পরিবারের সদস্যদের সেবা যত্নে সুস্থ হয়ে উঠলেন ফাতিমা।
আকিকা করে সন্তানের নাম রাখা হলো জাওয়াত কায়সার। পুত্র সন্তানের সহিত শুরু জীবনের নতুন অধ্যায়। বিবাহিত প্রেমিক প্রেমিকা থেকে বাবা মা হবার যাত্রা। সকলের আদরে ভালোবাসায় বড় হতে লাগলো জাওয়াত। শিশু জাওয়াতের বয়স যখন 4 তখন ইন্তেকাল করলেন ফাতিমা মা। মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে গেল ফাতিমার। সে সময় জাওয়াত তার ফুফি কোহিনুরের সাহচর্য পেয়েছে বেশ। ফুফির সঙ্গে যথেষ্ট খাতির হয় তার। দুজনের মধ্যে বোঝাপড়াটা গাঢ় হতে থাকে। অতঃপর জাওয়াত বড় হতে লাগলো। মা খালা ফুফি সবার আদরের সে তীব্র ভালোবাসায় শিখত। জাওয়াতের বয়স 6 পেরোতে চলেছে। কেউ কেউ দ্বিতীয়বার সন্তান নেওয়ার পরামর্শ দিতে লাগলেন ফাতিমাকে। ফাতিমার মনেও বাসনা হতো, তবে ইচ্ছের ঘোর বিরোধী কায়সার সাহেব। একবার যে যন্ত্রণা সহ্য করে এসেছেন, দ্বিতীয়বারের মতো তা সহ্য করা সম্ভব নয়। এবার উনি মরেই যাবেন। ফাতিমা গাইগুই করতেন, তবে লাভ হয়নি। কায়সার সাহেবের না মানে আসলেই না। জাওয়াদের বয়স 8 বছর হয়েছে কয়েক মাস পূর্বে। আকাঙ্ক্ষিত খুশির খবরে উদ্ভাসিত গোটা পরিবার। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন ফাতিমা। তোফায়েল পত্নী কোহিনুরের সংবাদে খুশি নয়। শিশুপুত্র বিল্লালকে কোলে নিয়ে দাঁড়িয়ে সে। অন্তরে ঈর্ষা। সবার ভালোবাসায় আর কত শিখতে হবে এই ফাতিমা। এ যে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। সকলে যেখানে সুখবরে আনন্দিত, সেখানে ভীত কায়সার সাহেব। প্রথমবারে সেই দুঃস্মৃতি আবার না হানা দেয় জীবনে। আস্তে ধীরে ভয় ভাবটা হ্রাস পেতে লাগলো। স্বাভাবিকভাবেই গর্ভকালীন সময় কেটে যাচ্ছে। ফাতিমা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। ঠিক সে সময় পৃথিবীর মায়া ত্যাগ করলেন শাশুড়ি মা। মাতৃসম শাশুড়ি মাকে হারিয়ে ভেঙে পড়লেন ফাতিমা। শোক সংবাদটি ওনার শরীরেও মনে বিরূপ প্রভাব বিস্তার করতে লাগলো। মাতৃশোকে বিপর্যস্ত কায়সার সাহেব স্ত্রী সন্তানের কল্যাণ বিবেচনায় কোনো মতে বুকে পাথর চেপে শোক সয়ে নিলেন। আগলে রাখলেন স্ত্রী পুত্রকে। অনাগত সন্তান এ পৃথিবীর আলো দেখার পূর্বে আত্মীয় মহলে কারো কারো কাছে অপয়া উপাধি পেয়ে বসলো। জন্মের আগেই কিনা এ বাচ্চা সুস্থ সবল দাদিকে খেয়ে নিল, না জানি ভবিষ্যতে আর কি কেড়ে নেয়। দিন গড়াচ্ছিল। ফাতিমার অবস্থা সেই প্রথমবারের মতো নাজুক রূপ ধারণ করেছে। অজানা ভয়ে গা শিউরে উঠতে লাগলো কায়সার সাহেবের। সকলের অগোচরে রবের তরে কাঁদতেন উনি। স্ত্রী সন্তানের সুস্থতা কামনা করতেন। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতেন এই শেষ। আর সন্তান চাই না ওনার। 2টো বাচ্চা এবং প্রিয়তমা স্ত্রীকে নিয়েই বাঁচতে চান 1000 বছর ধরে। তবে ওপরওয়ালার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু। প্রসবের নির্দিষ্ট তারিখের বেশ কিছুদিন পূর্বেই আকস্মিক গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ফাতিমা। দ্রুত ওনাকে হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হলো। ব্যথা যন্ত্রণায় পেরিয়ে গেল পুরো একটা দিন, একটা রাত। কায়সার সাহেবের শরীর হিম হয়ে আসছে আশঙ্কায়। এই পুরোটা সময় উনি স্ত্রীর সঙ্গে ছিলেন। কাজ ছাড়া হননি আবশ্যক কর্ম ব্যতীত। ফাতিমা বেদনা বিধুর চোখে ওনার মুখপানে তাকাতেন মাঝে মধ্যে। আলতো করে ওই মানুষটাকে ছুঁয়ে দিতে চাইতেন, তবে দুর্বল শরীর তা হতে দিত না। ভালোবাসার 2টো মানুষ কাছাকাছি থেকেও যেন 100 মাইল দূরে হারিয়ে যাচ্ছে। কায়সার সাহেব শুধু কাঁদতেন। ফাতিমাকে শক্ত করে বুকে লুকিয়ে রাখতে চাইতেন। এত ভয় হচ্ছে কেন? কেন মনে হচ্ছে এই স্বপ্নময় সংসার জীবনের রীতি ঘটতে চলেছে? কেন? অত্যাধিক বেদনার শিকার ফাতিমা শেষ হয়ে যাচ্ছেন ক্রমশ। সিদ্ধান্ত নেওয়া হলো সিজারিয়ান করানো হবে। ফাতিমা কিছুতেই তাতে রাজি ছিলেন না। রাজি তো ছিলেন না কায়সার সাহেব নিজেও, তবে করার কিছু ছিল না। প্রিয়তমার যন্ত্রণা লাঘবের আশায় সিজারের সিদ্ধান্তে সায় দিলেন উনি। অপারেশন থিয়েটারে যাওয়ার পূর্বে কায়সার সাহেব দীর্ঘ এক চুমু এঁকে দিলেন স্ত্রীর কপালে। আবেগ আপ্লুত ফাতিমা ভেজা চুমু দিলেন স্বামীর ঠোঁটে। ক্রন্দনরত সে যুগল একে অপরকে জড়িয়ে ধরল। ওদের এই আলিঙ্গন ক্রন্দন সেটাই উপস্থিত মানুষগুলোর হৃদয়ে দাগ কেটে গেল। বালক জাওয়াত ফুফির পেটে মুখ লুকিয়ে কাঁদছে। ভয়ে কাঁপছে ছেলেটা। দীর্ঘ সময় ধরে সিজারিয়ান চলল। অবশেষে শোনা গেল অতি মৃদু এক শিশু কণ্ঠে কান্নার শব্দ। হাঁপ ছেড়ে বাঁচল পরিবারের সদস্যরা। নতুন অতিথি চলে এসেছে। কায়সার সাহেব উদ্বেগ ভরা বুকে দাঁড়িয়ে। চিকিৎসক বেরিয়ে আসতেই ছুটে গেলেন উনি। ডাক্তার, আমার স্ত্রী আমার ফাতিমা কেমন আছে? চিকিৎসকের লঘু স্বরে বলা সে জবাব প্রলয়ঙ্কারী ঝড় তুলল কায়সার পরিবারে, যে ঝড় বিদ্যমান বিগত 2 দশক ধরে। কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে অপারেশন টেবিলে ইন্তেকাল করেছেন ফাতিমা। মৃত্যুর পূর্বে শিশু কন্যার মুখে পানে তাকিয়ে বেদনাময় এক টুকরো হাসি উপহার দিয়েছিলেন সেই শেষ। ফাতিমা নামক নারী চিরবিদায় নিলেন। কায়সার হামিদ হারালেন ওনার উন্মত্ত ভালোবাসার নারীটিকে। জন্মের পূর্বে দাদির মৃত্যু, জন্মের সময় মা। সমাজের কথিত মানুষগুলোর নিকটে নবজাতক উক্তি হয়ে উঠল অপয়া, অলক্ষী, বিনাশিনী। জন্ম থেকে অধিক লাঞ্ছনা অবজ্ঞার শিকার হতে লাগলো উক্তি। স্ত্রী বিয়োগে কাতর কায়সার সাহেব ছিলেন মানসিকভাবে অসুস্থ, বিধ্বস্ত। সে সময়কালে আশেপাশের মানুষগুলোর কথাই ওনার মস্তিষ্কে অধিক প্রভাব বিস্তার করেছে। মা ও স্ত্রী হারানোর দ্বৈত শোক একত্রে মনের ঘরে আঘাত আনতে লাগলো। বাকি সবার মতো ওনার স্ত্রীর রক্ত নিজের মেয়ে হয়ে উঠল চক্ষুশূল। মেয়েকে জন্মের পর মাত্র একবার কোলে নিয়েছিলেন উনি। ঘৃণার আধিপত্য ছিল সে ক্ষণিকের মুহূর্তে। এরপর আর কখনো মেয়েকে কোলে নেননি। এই দুঃসময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করলেন কোহিনুর খানম। অতীতের সকল ঈর্ষার শোধ একত্রে তুললেন।
ছিন্ন ভিন্ন করে দিতে লাগলেন ফাতিমার সাজানো গোছানো সংসার। ভাইজান তো ইতিমধ্যে মেন্টালি সিক, বাকি রইল জাওয়াত। বাচ্চা ছেলেটা বহু আগে থেকেই ফুফির মায়ার বশীকরণ হয়ে গিয়েছে। এ যে বোন হয়েছে সে তো এই বোন চায়নি, কারণ ভাই বোন হলে ওর আগের আদর কমে যাবে, বাবা মাকে অবহেলা করবে আর ভালোবাসবে না। নতুন বাবু পাবে, সব ভালোবাসা। ফুফি তো মায়ের গর্ভকালীন সময়ে তাই বুঝিয়েছে ওকে, ম্যানিপুলেট করেছে বারংবার। সেই থেকেই অনাগত বোনের প্রতি ওর বিতৃষ্ণা। এর মধ্যে এই বোনটা দুনিয়া আসার বিনিময়ে ওর প্রিয় দাদি ওর মাকে কেড়ে নিয়েছে। এই বাচ্চাটা খুনি। বালক জাওয়াত ছিল অবুঝ প্রাণ, ওকে বশ করা ছিল কোহিনূরের স্রেফ বাহাতের খেল। চোখের পলকে নবজাতক উক্তি কায়সার হয়ে উঠল বাবা ভাইয়ের চোখের বিষ। নানি নেই, দাদি নেই, বড় খালা ফরিদা ভালোবেসে উক্তির দায়িত্ব নিলেন। উক্তির শৈশবের বছর 2 কাটল খালার ভালোবাসায়। তবে খালা তো অন্যের ঘরণী, যখন তখন আসার সুযোগ ছিল না। সময় পেলেই ছুটে আসতেন, নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখতেন ওকে, যত্ন করতেন। ও যে ওনার ছোট বোনটার বড় আদরের শখের সন্তান। দীর্ঘ কয়েক বছর বাদে এই সন্তান নিয়ে বোন ফাতিমা ছিল বহু স্বপ্ন। বরাবরই মেয়ে সন্তান চেয়ে এসেছিলেন উনি। মেয়ে সন্তান ঘরের রহমত স্বরূপ আসে। প্রথম সন্তান তো ছেলে হলো, দ্বিতীয় সন্তান নিয়ে অনেক আশা ছিল। মেয়েই চেয়েছিলেন উনি। মেয়ের নামটা ওনার নির্বাচন করা, স্বামীর নামের সঙ্গে মিলিয়ে উক্তি কায়সার। সেই শখের সন্তান আজ সবার অবহেলায় বড় হচ্ছে। উক্তি তো সাধারণ কোনো শিশু নয়, বিশেষত্ব রয়েছে ওর যত্ন ও ভালোবাসা অধিক প্রয়োজন। জন্ম থেকেই অবহেলিত উক্তি চুপচাপ স্বভাবের, কাঁদে কম। বড় হবার সঙ্গে সঙ্গে কথার অনুপস্থিতি। পরিবারের সদস্যরা তো ওর থেকে মুখ ফিরিয়েই নিয়েছিল, সেভাবে কেউ লক্ষ্য করেনি, ওর নীরব স্বভাবকে গুরুত্ব দেয়নি। তবে ওর বয়স যখন 3 উপনীত হলো, তখন বিষয়টা স্বচ্ছ পানির ন্যায় পরিষ্কার হয়ে উঠল। ভোকাল কার্ডে সমস্যাজনিত কারণে জন্মগতভাবে বোবা হয়ে জন্মেছে উক্তি। বোবা সে, তবে বধির নয়, কানে শুনতে পায়। বিষয়টি নিশ্চিত হবার পর এক মুহূর্তের জন্য বোধহয় থমকে গিয়েছিলেন কায়সার সাহেব। ফরিদার সে কি কান্না! উনি বারবার বলতেন উক্তি একটু বেশিই চুপচাপ, কারোর সঙ্গে তেমন একটা ইন্টারেক্ট করে না। ওর কোনো অসুবিধা রয়েছে কিনা দেখা দরকার, চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। কেউ ওনার কথায় পাত্তা দেয়নি। আজ যখন নিশ্চিত হলো, তখন করার কিছুই নেই। মুখ হয়েই বাকি জীবন কাটাতে হবে অপয়া অলক্ষী উক্তির। এভাবেই বাবা ভাইয়ের অবহেলায় বড় হতে লাগলো উক্তি। বোবা মেয়েটির জীবন কাটছিল অবজ্ঞায় অপমানে। বোবা হবার ফলস্বরূপ বন্ধু ছিল না কোনো। বোবার সঙ্গে কিসের বন্ধুত্ব? বরাবরই শ্রেণীকক্ষের প্রথম বেঞ্চে একাকী বসত মেয়েটা। সহপাঠী অভিভাবকদের ওকে নিয়ে সে কি আপত্তি? বোবা মেয়েটা প্রতিবন্ধী স্কুলে না পড়ে ওদের সঙ্গে কি করছে? ও কি পড়া বলতে পারে, না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে? ওকে নিয়ে সহপাঠীদের আপত্তির শেষ ছিল না। কিছু শিক্ষক অবধি ওকে বাঁকা চোখে দেখতেন, অপছন্দ করতেন। আর বাকিদের আদরের ছিল একটু বেশি স্পেশাল। মেধাবী শিক্ষার্থী উক্তি এভাবে অন্য সবার সঙ্গে পড়ালেখা করে স্কুল সমাপ্ত করলো। শিখে নিল সাইন ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সকলের সঙ্গে যোগাযোগ করত সে। অনেকে বুঝতো না শব্দহীন ভাষাটা, হাতে গোনা কয়েকজন বুঝত। এই একাকিত্বে ভরপুর স্কুল জীবনেই এক টুকরো স্বস্তি হয়ে আগমন হলো বান্ধবী শিমুর। সেই থেকে মানিক জোড় বন্ধন আরম্ভ, আজও রয়েছে অটুট। ভাবি নিশাতের সঙ্গে উক্তির পরিচয় বছর কয়েক পূর্বে এক প্রতিবন্ধী স্কুলে। উক্তি অবশ্যই শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। সেখানে মাঝে মধ্যে যায় সময় কাটাতে। বাচ্চাদের সঙ্গে খুনসুটি করে, টুকটাক কিনে নিয়ে যায়। সেথায় শিশুদের নিষ্পাপ আনন্দে আত্মিক শান্তি লাভ করে। সেই প্রতিবন্ধী স্কুলে নতুন শিক্ষক হিসেবে জয়েন করেছে নিশাত। মিষ্টভাষী নিশাত এবং বোবা উক্তি অজান্তে এক আত্মার সম্পর্ক গড়ে তুলল। দুজনের বন্ধন চোখে পড়ার মতো, অপূর্ব টান তাদের মধ্যে। কাকতালীয়ভাবে এই নিশাতই তাদের পরিচয়ের ঠিক বছর বাদে ওর ভাবি হয়ে বাড়ি এলো। অসমবয়সী বন্ধুত্ব থেকে গড়ে উঠল ননদ ভাবির সুমধুর সম্পর্ক। জনাব কায়সার হামিদ সদা একটু আবেগী স্বভাবের ব্যক্তি। দিমাগ নয়, দিল থেকে পরিচালিত হন উনি। আশেপাশের মানুষদের কথাবার্তা প্রায়শ ওনায় প্রভাবিত করে। তাই তো জন্মদাত্রী মা ও স্ত্রী হারানোর দ্বৈত শোকে যখন ছন্নছাড়া হয়েছিলেন, ঠিক সে সময় আশেপাশের মানুষজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্বীয় ছোট বোন কোহিনূর। মনে বিষক্রিয়া হয়েছিল ওনার, যে বিষের ভয়াল প্রতিক্রিয়ায় শেষ হয়ে গেল অবুঝ উক্তির জীবন। পিতা ও পুত্র যুগল সেই শুরু থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। সময়ের পরিক্রমায় কায়সার সাহেবের মনোভাব পরিবর্তিত হতে লাগলো। মেয়ে ওনার কখনো কোনো অভাবে ভোগেনি। যাওয়ার পূর্বেই আবশ্যক সবকিছু পেয়েছে। ছিল শুধু একটাই অভাব, বাবা ভাইয়ের স্নেহ ভালোবাসার অভাব। যে অভাবে ভুগে সবচেয়ে হতদরিদ্র ছিল উক্তি। উক্তি তখন কিশোরী। কায়সার সাহেবের মনটা পুড়ত। মেয়ের সঙ্গে একটুখানি পিতাসুলভ আচরণ করতে ইচ্ছে হতো, আদর করে বুকে আগলে নিতে ইচ্ছে হতো। তবে তা আর হয়নি। দুজনের মধ্যে ততদিনে গড়ে উঠেছে শক্তপোক্ত এক অদৃশ্য দেয়াল, যে দেয়াল ভাঙ্গার দুঃসাহস কখনো করেননি কায়সার সাহেব।
ওনার এই এক জীবনে কৃত কতগুলো ভুলের মধ্যে অন্যতম বড় একটি ভুল এই দেয়াল ভাঙতে না পারা। এভাবেই সময় গড়িয়ে গেল। 19 বছরের উক্তি তাকদিরের লেখনী মতে হয়ে গেল মুইজ হাসান পত্নী। বোবা উক্তি জীবনে অবশেষে ধরা দিয়েছে সুখ পাখি। বাবার রাজকন্যা হয়তো হওয়া হয়নি, তবে আলহামদুলিল্লাহ সে হতে পেরেছে স্বামীর হৃদরাজ্যের মহারানী। এই যে ওর মতো অভাগিনীর জন্য অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল। মধ্য দুপুর তখন সূর্যের তেজদীপ্ত কিরণে পুড়ে যাওয়ার উপক্রম জীবকুলের। ঠিক মাথার উপর অবস্থান করছে সূর্য। ঘামে ভেজা দেহে কাজে নিয়োজিত মানুষগুলো। নির্মাণাধীন 7 তলা ভবনের সামনে অবস্থিত খোলা স্থানে রাখা ইট, সিমেন্টের বিশাল স্তূপ। সেথায় কর্মব্যস্ত পুরুষেরা বড় বড় ঝাঁপি বোঝাই করে ইট কেউ বা বালু নিয়ে ওপরতলার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। মাথায় বহন করছে সেই ভারী ভারী বিশেষ ঝাঁপি। সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে এক সুঠামদেহী কর্মব্যস্ত ব্যক্তি। রেলিংবিহীন সিঁড়ি, তার উপর সরু। একজন ওপরে উঠছে, পাশ দিয়ে নামছে আরেকজন। ঝুঁকিপূর্ণ কর্মপটে। মুইজ নামক মানুষটির মাথায় বাঁধা গামছা, তাতে সিমেন্টের বড় এক বস্তা। কর্মর 2 হাতে সিমেন্টের ভার বহন করছে সে। পাশ দিয়ে অতিক্রম করে যাওয়া মানুষটিকে যথাসম্ভব জায়গা দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল মুইজ। লোকটি খালি ঝাঁপি নিয়ে নিচে চলে গেল। এবার ঘর্মাক্ত শরীরে মুইজ উঠতে লাগলো ওপরে। বিগত 16 দিন ধরে এখানে এই কনস্ট্রাকশন সাইটে কাজ করছে মুইজ। সকাল থেকে বিকেল এখানে কায়িক পরিশ্রমের কাজ করে থাকে সে। অতঃপর বিকেল থেকে প্রায় মধ্যরাত রিক্সা চালিয়ে বেড়ায় শহরের এক প্রান্ত হতে অপর প্রান্ত। অধিক অর্থের প্রয়োজন তাদের, টাকা চাই টাকা। তাই তো নিজে অমানসিক পরিশ্রম করে চলেছে দিবারাত্রি। ওদিকে স্ত্রী উক্তি টুকটাক সেলাইয়ের কাজ শিখেছে, মাটির কাজ পারে কিছুটা। প্রশিক্ষণ কেন্দ্রে সেই কাজ করে চলেছে। তা হতে মিলেছে সামান্য কিছু অর্থ, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। এভাবেই স্বামী স্ত্রীর দিনকাল চলছে। কোনো এক শুভা লগ্ন। বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা। তাদের কারো কারো চোখে অশ্রু, ঠোঁটে ভেজা হাসি। বালক জীবন খুশিতে বাকবাকুম পায়রা হয়ে নাচছে। স্বপ্ন পূরণ হলো তবে। ভঙ্গুন বাড়ি পেল স্থায়ী ছাদ। উন্নত মানের টিনের চাল লাগানো হয়েছে বাড়িতে। সেই যে ঝড়ের বাড়ির চাল উড়ে গেল, এরপরের সময়টা ছিল দুঃস্বপ্নের মতো। শুধু টিনের চাল নয়, বাড়ির ভেতরেও ক্ষয়ক্ষতি হয়েছিল। সবটা ঠিক করার জন্য বেশ টাকার দরকার, কিন্তু ওই মুহূর্তে প্রয়োজনীয় টাকা ছিল না। সে সময় প্রথমবারের মতো সামনাসামনি প্রত্যক্ষভাবে আর্থিক সাহায্য করার অফার দিলেন কায়সার সাহেব। অভদ্রের মতো জেদ বজায় রেখে সে প্রস্তাব নাকচ করল মুইজ। অতীতের কৃতকর্ম ভোলেনি সে। বইয়ের প্রতি ফোঁটা অশ্রু আজও ঝড় তোলে মনে। এই নির্দয় মানুষটি থেকে সাহায্য নেওয়ার প্রশ্নই আসে না। কায়সার সাহেব যথেষ্ট নিরাশ হলেন। একমাত্র মেয়েটার ভবিতব্য কি এই দুর্দশা। অতঃপর পূর্বের তুলনায় অধিক পরিশ্রম করতে লাগলো মুইজ। বাড়িতে আপাতত ছনের ছাউনি দেয়া হলো। অন্তত মাথার উপর একটা ছাদ তো চাই। সেই ছনের ছাউনি তলেই থাকতে লাগলো ওরা। আস্তে ধীরে বাড়ির ক্ষয়ক্ষতি পূরণ করতে লাগলো মুইজ। মারুফ মাত্র 5,000 দিয়ে সহায়তা করতে পেরেছিল, বাকি সব মুইজের কষ্টার্জিত অর্থে। আজ বাড়িতে উন্নত মানের টিনের চাল লাগানো হলো। আনা হলো 2 চুলার নতুন গ্যাস স্টোভ। দিন বদলে হাওয়া বুঝি অবশেষে আরম্ভ হয়েছে। ইনশাল্লাহ একদিন বদলাবে ভাগ্য, পরিবর্তিত হবে জীবনধারা। তমস্র রাত্রি, গুনগুনিয়ে গাইছে ঝিঝি। হালকা হাওয়া ছুঁয়ে যাচ্ছে দেহমন। পাশাপাশি সোজা হয়ে শুয়ে কপত কপতি মুইজ এবং তার উক্তি। দুজনার দৃষ্টি স্থির টিনের নতুন চালে। চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাইলে বাড়িটা ঠিক করার তৌফিক দিল। উক্তি স্বামীর মুখপানে তাকিয়ে ইতিবাচক মাথা নাড়ল। ঠোঁটে মুস্কি হাসি। অন্তরে সেও শুকরিয়া আদায় করল রবের। জানোস বউ, ওই বড় চিন্তায় ছিলাম। খালি মন কইতো কবে ঠিক হইব এই বাড়ি, কবে মায়ের মুখে হাসি ফুটব। মা তো সনের বাড়ি সইতে পারতাছিল না। গোপনে খালি কান্দে, ওলাগেও কিচ্ছু কয়ও না। তাই মুই সব বুঝি। নীরবে দেহি এক আল্লাহর ধারে মন থেকে সাহায্য চাইছিলাম। আলহামদুলিল্লাহ সফলতা এবার আইছে। মা খুশি তো মুইও খুশি। উক্তি মুস্কি হাসল। হ্যাঁ, কথাটা সত্য। বান্দা তার রবের উপর ধৈর্য ধারণ করে না। অতীতে নিরাশ হয়েছে, না এখন হচ্ছে। ভবিষ্যতেও সম্ভাবনা নেই। ধৈর্য ধরে সফলতা মিলবেই মিলবে, আজ না হোক কাল। উক্তি আলতো করে স্বামীর গালে হাত রাখলো। ময়ূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ওর জিজ্ঞাসু মনটিকে হতবিহব্বল করে উক্তি আরেক হাতে দুষ্টমি করে স্বামীর ছোট ছোট মসৃণ চুলগুলো এলোমেলো করে দিল। এতে প্রথমে পেঁচা মুখ বানিয়ে ফেললেও পরবর্তীতে শব্দহীন হেসে উঠল মুইজ। সে হাস্যোজ্জ্বল অভিব্যক্তি আকর্ষিত করলো উক্তিকে। মুগ্ধ চাহনিতে স্বামীর পানে তাকিয়ে রইল মেয়েটি। চুম্বকের ন্যায় টানছে তাকে। আবদ্ধ হয়ে উঠেছে মন। বশীভূত কন্যা ধীরে ধীরে দূরত্ব কমিয়ে কাছে গেল বেশ। মুইজ কিছু বলবার জন্য হাসি মুখে ঠোঁট নাড়াতে উদ্যত হয়েছিল। তখন এই উক্তি ঠোঁটের পরশ ছুঁয়ে দিল স্বামীর গালে। হাসি হাসি মুখখানা আকস্মিক পরিবর্তিত হলো। চমকিত নেত্রে তাকালো মুইজ। এটা কি হলো?
তার শব্দহীন পাখিটা কিয়ৎক্ষণ পূর্বে স্বেচ্ছায় ছুঁয়ে দিল, চুমু খেল। এ যে চরম আশ্চর্যজনক কাণ্ড। লজ্জা ও স্বামীর দুষ্টমি মাখানো চাহনিতে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল উক্তি। আস্তে ধীরে দূরত্ব বাড়িয়ে কেটে পড়তে নিল, তবে তার হলো কোথায়। চট করে পাকড়াও করে নিল মুইজ হাসান, দুহাতের শক্ত বদনে বেঁধে ফেলল ওকে। আবেশে বন্দিনী হলো উক্তি। অতি নিকটে দুজনে, শ্বাস প্রশ্বাস যেন মিলেমিশে যাচ্ছে তাদের। গরম হাওয়া মুখে লেপটে, চোখে চোখ স্থির। মুইজের মুখখানা আরো নিকটে এলো। উক্তি লজ্জায় দৃষ্টি নামালো না, বরং মোহিত নজরে তাকিয়ে রইল। মুইজ এলো কাছে, অর্ধাঙ্গিনী দুবুড়ুয়ের সন্ধিস্থলে অধরষ্ট ছুঁয়ে রাখলো দীর্ঘ সময় নিয়ে। উক্তির চক্ষু বুঝে এলো সে গাঢ় প্রমত্তায়। দু চোখের পাতায় আকাঙ্ক্ষিত পরশ লাভে উক্তি আঁকড়ে ধরল স্বামীর বাহু, মিশে গেল আরো একটুখানি। গালের কোমলতায় নাকের নরম ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে মুইজ ডুব দিল সম্মোহনী কম্র অস্ত্রধারে। উক্তি নিজের সনে পুরোটা আগলে নিল তার শ্যামপুরুষ সঙ্গীটিকে। বহুদিন বাদে দুজনে আজ খুঁজে নিল আত্মিক কমনীয় সুখানুভূতি। মিঠে রোদ্দুর ছোঁয়া এক সকাল। আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিশাত, পরনের শাড়ি তার, হিজাব বেঁধে নিচ্ছে মাথায়। পেছনে দাঁড়িয়ে জাওয়াত, শার্টের হাতা গুটিয়ে চলেছে। মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে স্ত্রীর দিকে। মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে কিছু বলতে ইচ্ছুক সে, তবে কোনো কারণবশত বলতে পারছে না। কি এমন বলতে চাইছে সে, যা কিনা অবরুদ্ধ হয়ে আসছে ঠোঁটের মাঝে? কি বলতে চাও, বলে ফেলো। চট করে স্ত্রীর প্রশ্ন ছুড়ে দেয়াই থতমত খেলো জাওয়াত। আমতা আমতা করে বলল, ও ও কিছু না। ওকে ওকে। যথেষ্ট অবাক এবং হতাশ দুই হলো জাওয়াত। নিশাত এত সহজে হাল ছেড়ে দিল। আরেকবার জানতে চাইল না কেন? এবার জিজ্ঞেস করলে সে তো বলেই দিত, আর লুকাতো নাকি? কিন্তু আফসোস, নিশাত দ্বিতীয়বার জিজ্ঞেস করার প্রয়োজন বোধই করল না। মেয়েটা আজকাল কেমন বদলে গেছে, ওর সঙ্গে শীতল আচরণ করে। দুজনের মধ্যকার মানসিক বন্ধন বোধহয় বেশ নড়বড়ে হয়ে গিয়েছে। এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে মধ্যিখানে। নিশাত সম্ভবত ওকে আর ভালোই বাসে না। বাসবে কেন? সে কি ভালো ছেলে? সে তো আস্তে এক পাপী, পচা ছেলে। পচা ছেলেদের গালাগাল করতে হয়, ভালোবাসতে নয়। মনে মনে আকাশ পাতাল ভেবে যাওয়াদের মুখখানা শুকিয়ে এতটুকু হয়ে গেল। দেখে মায়া হবে যে কারোর। নিশাত রেডি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিল, সব ঠিকঠাক। স্কুলের উদ্দেশ্যে রওনা হবে সে, যাওয়া যাবে অফিসে। নিশাত স্বামীকে এক প্রকার উপেক্ষা করে পাশ কাটিয়ে যাচ্ছিল। সহসা জাওয়াত বলে উঠল, আজ তো 8 তারিখ। নিশাতের চলন্ত পদযুগল থেমে গেল। পিছু ঘুরে স্বামীর দিকে তাকালো সে, বলল, হ্যাঁ তো। তো আজকের দিনটা ভুলে গেছো? আমার মনে হয় না আজকের দিনটা খুব বিশেষ কোনো দিন। অন্য দিনের মতোই স্বাভাবিক, না কারো জন্মদিন, না কারো মৃত্যুদিন। নির্লিপ্ত নিশাতের কণ্ঠস্বর। এই কিসব বলছো তুমি? আমি কি জন্ম মৃত্যু এমন টাইপ কিছু বলেছি? না বলনি, তবে আমি আগে বলে রাখলাম। সে যাই হোক, আমার দেরি হচ্ছে, আসছি আমি। আসসালামু আলাইকুম। জাওয়াত কিছু বলবার পূর্বেই ঘর থেকে বেরিয়ে গেল নিশাত। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে জাওয়াত। নিশাত ওকে এক চিমটি পরিমাণ পাত্তাও দিল না। এভাবে এড়িয়ে গেল। আজ নিজ দোষে নিজের এই করুণ অবস্থা তার। ঘরে রীতিমতো অস্পৃশ্য সে, যাকে দেখা যায় না, শোনা যায় না, ছোঁয়াও যায় না। সকাল থেকে বরাবরের মতো ব্যস্ত সময় পার করছে উক্তি। ঘরের কাজকর্ম করে চলেছে, রান্না করছে। উক্তির রন্ধনগুণ মাশাল্লাহ। শুরু যাও একটু খামতি ছিল, এখন অসাধারণ রান্না করে। শাশুড়ি মা বড় চা খেয়ে তৃপ্ত, তবে মুখ ফুটে স্বীকার করেন না। উক্তি আজ রান্না করেছে বেগুন দিয়ে শিং মাছের তরকারি, লাল শাক ভাজি আর অল্প করে ডাল। দুপুর রাত এই খাবে সকলে। শাক ভাজি শাশুড়ি মা করেছেন, তরকারি ডাল রান্না করেছে উক্তি নিজে। অন্যদিনের মতো ব্যস্ত থাকলেও উক্তি আর চিন্তিত কিছু এক নিয়ে। মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। মোমেনা বেগম তা লক্ষ্য করলেন। দুপুরে খাওয়া শেষে উক্তি যখন এটো থালা বাসন একত্রিত করছে, তখন ডেকে উঠলেন ওকে। ছোড়ো বউ। উক্তি দাঁড়িয়ে পড়ল ত্বরান্বিত, প্রশ্নমাখা দৃষ্টিতে তাকিয়ে সে অস্ফুট স্বরে বলল, কি হয়েছে তোমার? এমন পেশার লাহান মুখ কইরা আসো কে? উক্তি কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। আস্তে করে মাথা নেড়ে বোঝালো কিছু হয়নি। মোমেনা বেগম তা বিশ্বাস করে উঠতে পারল না। জিজ্ঞেস করলেন, কেউ কিছু কইছে বড় বউ? উক্তি দ্রুত নাবোধক মাথা নাড়ল। তাইলে মুন্নি? না বলতে চাইছে উক্তি। মোমেনা বেগমের কপালে ভাত সৃষ্টি হলো এই নেতিবাচক উত্তরে। জান্নাত কিছু বলেনি, মুন্নি বলেনি, তবে হয়েছেটা কি? আর কে কি বলতে পারে? ময়না কিংবা কেয়া খেয়া তো অসম্ভব, ওরা যথেষ্ট ভালোবাসে ওকে। তাইলে কি হয়েছে কম ওরে? উক্তি হাতে থাকা এটো বাসন মেঝেতে রেখে হাতের ইশারায় বলে উঠল, কিছু হয়নি মা, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে।
উক্তি বলতে চাইছে না যেহেতু মোমেনা বেগম আর জোর করলেন না। ঠিক আছে, না কও। তয় কিছু হইয়া থাকলে লোকায়ও না যেন। মোর নাইলে মরিজরে কইও কইও কিন্তু। কথা সমাপ্ত করে সেথা হতে চলে গেলেন মোমেনা বেগম। উক্তি প্রসন্ন চোখে সে পথে তাকিয়ে। সময় বড় জাদুকরী কেরামতি দেখাতে জানে। বিয়ের পর প্রথম এই শাশুড়ি মায়ের অপছন্দের ছিল সে। মাঝে মধ্যে কটূক্তি শোনাতে ভোলেননি দ্বিতীয় এই মা। হয়তো বেশি কষ্ট পেতে হয়নি তাকে, তবে একটু হলেও সমস্যা ছিল বটে। আজ সময় বদলেছে মনুষ্য মন, মনোভাব, দৃষ্টিভঙ্গি। শাশুড়ি মায়ের পরোক্ষ স্নেহ এখন পেয়ে থাকে সে, যদিও বা ওনার স্নেহ ভালোবাসা দৃশ্যমান নয়। নীরবেই না হয় থাকুক সে স্নেহ ভালোবাসার অস্তিত্ব, তবুও থাকুক না। সন্ধ্যা 7:25। বিছানায় বসে উক্তি, উদ্বেগময় মুখে স্ত্রী। দুপাশে বসে কিয়া ও খেয়া জীবন কোল ঘেঁষে বসে। উক্তির হাতে স্মার্টফোন, দৃষ্টি নিবদ্ধ তাতে। হাত কাঁপছেন, ঘন ঘন ঝাপটাচ্ছে চক্ষু পলক। ময়না শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন। জিজ্ঞেস করে উঠলেন, কি রে উক্তি, কিছু হইল? আকস্মিক কণ্ঠস্বরে উক্তি ঘাবড়ে গেল। চোখ তুলে তাকালো বড় আপার দিকে। কেয়া বলে উঠল, না মা, হয় নাই। এর লেগাই তো ছোট মামি ভয়ে কাঁপতাছে। ময়না শব্দহীন হেসে উঠলেন, বললেন, আরে পাগলি, এত ভয় কিসের? যা হইব ইনশাল্লাহ ভালোই হব। কেয়া চট করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ফিকার নট। খেয়ার হিন্দি ইংলিশ বিশানো বলি শুনে হেসে উঠল সবাই। উক্তি কৃত্রিম হাসল। ময়নার দিকে একবার চোখ বুলিয়ে পুনরায় আকাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলো। ফলাফল একই, সার্ভার ডাউন, ঢোকা যাচ্ছে না। ভয়ে আশঙ্কায় উক্তির চোখে পানি চলে এলো। কখন মিলবে ফলাফল? এবার এমনিতেই প্রস্তুতি ভালো ছিল না। পারিপার্শ্বিক ঘটনাবলী প্রভাব ফেলেছিল স্টাডি লাইফে। না জানি রেজাল্টের কোনো করুণ হাল হয়েছে। এ আল্লাহ, উক্তি প্রায় কেঁদেই ফেলবে। ঠিক সে মুহূর্তে টুং করে নোটিফিকেশনের শব্দ। উক্তি তৎক্ষণাৎ মোবাইলে তাকালো। মেসেঞ্জারে মেসেজ এসেছে, একটি স্ক্রিনশট পাঠিয়েছে স্বামী মহাশয়। উক্তি দুরু দুরু বুকে সেই স্ক্রিনশটে ক্লিক করলো। চোখের সামনে ভেসে উঠল আকাঙ্ক্ষিত রেজাল্ট। NU S2 রেজাল্ট, উক্তি কায়সার। রেজাল্ট P, মার্কস, এক্সাম ইয়ার, পাওয়ার্ড বাই টেলিটক, পাস। সে যে ভালো ফলাফল করে পাশ করেছে। ঝরঝরিয়ে কেঁদে উঠল উক্তি। এতে ভরকে গেল উপস্থিত সকলে। জীবন চিন্তিত হয়ে পড়ল। কাকি, ও কাকি, কি হয়েছে তোমার? কান্দো না। বাচ্চা ছেলেটা ভয় পাচ্ছে। ময়না শুধিয়ে উঠল, এই উক্তি, কি হয়েছে রেজাল্ট? উক্তি ভেজা চোখে তাকিয়ে কোন রকম সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, আলহামদুলিল্লাহ, পাশ করেছি বড় আপা। খুশিতে ভরে উঠল পরিবেশ। কিয়া খেয়া সমস্যারে উল্লাস করে উঠল, ইয়ে, ছোট মামি পাশ করছে। উল্লাস প্রকাশ করে জীবন লাফিয়ে উঠল বিছানায়। ময়না হাসি মুখে এগিয়ে এলো। উক্তিকে আলতো আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে দিল। উক্তি আবেগী হয়ে জড়িয়ে ধরল তাকে। সে অবস্থায় হাতে থাকা মোবাইলে আরেকটি মেসেজ এলো, তোমার নিয়ে আমি গর্বিত বউ, ভালোবাসি আমার নিঃশব্দ পাখি। জীবনে বহুত বড় হও, সফল হও, এই তো রইল। এমন অপ্রত্যাশিত খুশির লগনে আরেক দফা চমকে চক্ষু ভিজে যাচ্ছে উক্তির। ময়না আপাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল সে। তার চোখে খুশির অশ্রু, ঠোঁটের কোণে লজ্জার পরশ। বাবা ভাইয়ের কাছে কেটেছে জীবনের গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত 19 বসন্ত। এসএসসি পরীক্ষার কিছুদিন পরে জনাব মুইজ হাসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল উক্তি। বিয়ের পর নতুন পরিবেশ, সম্পূর্ণ ভিন্ন আবহাওয়ায় মানিয়ে গুছিয়ে নিতে বেশ সময় লেগেছিল। বিবাহ পরবর্তী জীবনে মেয়েটা তার পড়ালেখার স্বপ্ন ছেড়ে দিয়েছিল বলতে গেলে। স্বাভাবিক বটে, আজকের জামানায় অনেক মেয়ে বিয়ের পর পড়ালেখার স্বপ্ন বুনন ত্যাগ করে, বাধ্য হয় তারা। বিবাহিতা মেয়েদের আবার কিসের পড়ালেখা? এদিকে উক্তির বিয়ে হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে, যেখানে 3 বেলা ভালো খাওয়া পড়া সম্ভব নয়। পড়ালেখা হবে কি করে? উক্তি তাই আশাই ছেড়ে দিয়েছিল। তবে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ওর জীবনে এক আলোকোজ্জ্বল শুকতারা হয়ে আগমন হলো মুইজ সাহেবের। ওর ভেঙে যাওয়া স্বপ্ন বড় যত্ন করে মেরামত করলেন উনি। সে অভাবনীয় আচরণে উক্তি কেঁদেছিল বেশ। স্বামী মানুষটি সযত্নে বুকে জড়িয়ে নিয়েছিল ওকে, কাঁদতে দিয়েছিল, খুশির সে কান্না। অতঃপর বাড়ি বসে স্ত্রীকে অনলাইন অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করিয়ে দিলেন মুইজ। সাজেশন, বই, এগুলো যা যা আবশ্যক সবটা কিনে দিলেন। উক্তির আশা ছিল ঢাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্ত্রীর স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন মুইজ। দুজনে একত্রে বিভোর ছিলেন ঢাবির কল্পজগতে। মাত্র অনার্স 3য় বর্ষ অবধি পড়া মুইজ হয়ে উঠলেন উক্তির গাইড, ওর একান্ত টিউটার। ব্যস্ত শিডিউলের মধ্যে যথাসম্ভব ওর পড়ায় খেয়াল রাখতেন উনি। এভাবে ভর্তি যুদ্ধের দিনগুলো এগিয়ে গেল। ঢাবি গ ইউনিটের পরীক্ষার ঠিক 2 দিন আগে থেকে অত্যাধিক জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশয়ী উক্তি।
গা হাত পা ঝলসে যাওয়ার মতো তাপমাত্রা, প্রচুর গরম শরীর, মেয়েটা যেন প্রায় অচেতন হয়ে পড়েছিল। মহিজ খুব ঘাবড়ে গেল। স্ত্রীকে সুস্থ করার জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করলো। আল্লাহর দরবারে দুহাত তুলে স্ত্রীর সুস্থতা কামনা করলো। অবশেষে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠল উক্তি। তবে মিস করে ফেললো ভর্তি পরীক্ষা। স্বপ্নের ঢাবি এভাবে হাত ফসকে গেল। মনে বড় কষ্ট পেল উক্তি। কাঁদল নীরবে নিভৃতে। ভগ্ন হৃদয়ে স্বামীর পরামর্শে ক্ষয় ইউনিটের পরীক্ষাও দিল। তবে ঢাবির স্বপ্ন ততদিনে ভেঙে চোরমার। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক সরকারি কলেজে চান্স পেল। ভর্তি হলো সেথায়। সাদরে মেনে নিল তাকদীর। নিশ্চয়ই আল্লাহ যা করেন বান্দার কল্যাণের জন্য করেন। এই মেনেই উক্তি এগিয়ে চলল সংগ্রামী জীবনে। প্রথম বর্ষের রেজাল্ট দিবে সেইবার, রাত্রি তখন। ঠিক এবারের মতোই দুরু দুরু বুকে রেজাল্টের অপেক্ষায় বসে উক্তি। পাশে বসে স্বামী মইজ, হাতে তার স্মার্টফোন। উক্তি খামচে ধরে রয়েছে স্বামীর একটি হাত। দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে হৃৎপিণ্ড। ঘামের অস্তিত্ব চোখে মুখে। মইজ দ্বিতীয়বারের মতো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেই সফলতা পেল। রেজাল্ট প্রদর্শিত হলো চোখের সামনে, যান্ত্রিক পর্দায়। উক্তির দ্রুততার সহিত রেজাল্টে এক পলক চোখে বুলিয়ে নিল। অতপর আবেগাপ্লুত উক্তির কান্নায় ঘাবড়ে গেল না আজ মইজ, বরং বাহুবন্ধনে আবদ্ধ করে আদর ছুঁয়ে দিল কপাল কার্নিশে। আলহামদুলিল্লাহ, সিজিপিএ 3.56 পেয়ে উত্তীর্ণ হয়েছে উক্তি। ফার্স্ট ক্লাস। এবার উক্তি দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হলো। সিজিপিএ 3.27 এসেছে, প্রথমবারের তুলনায় কম। একটু খারাপ হয়েছিল পরীক্ষা, মানসিক প্রস্তুতিতে ঘাটতি ছিল অনেকটা, তাই অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। সময়ের পরিক্রমায় উক্তি আজ বছর 22-এর এক তরুণী। 19-এর সেই ছোট মেয়েটা সংসারী হয়ে উঠেছে মইজ হাসানের যোগ্য সহধর্মিণী। পরিবারের সদস্যদের কাঙ্ক্ষিত স্নেহ ও ভালোবাসায় সিক্ত সে। তবে কেউ কেউ আজও শুধরায়নি, আগের মতোই আছে। প্রচলিত এক বাক্য আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। ঠিক তেমন স্বভাবের এরা। কখনো শুধরাবে বলে মনে হয় না। হয়তো এমনই রয়ে যাবে চিরকাল, কিংবা আকাঙ্ক্ষিত বদল আসবে মানসিকতায়। তমসাচ্ছন্ন তিমির। বিছানায় বসে উক্তি। সৌম্য বালিশে ঠেস দিয়ে রাখা স্মার্টফোন। পাশে বসে জীবন একাকী খেলছে খেলনা পিস্তল নিয়ে। উক্তি ভিডিও কলে সংযুক্ত ভাবে নিশাতের সঙ্গে। নিশাত তৃপ্তির চোখে তাকিয়ে ওর দিকে। উক্তি বোন আমার, কংগ্রাচুলেশন, তোমার এই সাকসেস সত্যি আনন্দের। উক্তি মুস্কি হাসি উপহার দিল। নিশাত বলে চলেছে, সবে 2 ইয়ার গেছে, আরো 2টো ইয়ার বাকি। সেগুলোতে নিজের সেরা পারফরমেন্স দিতে হবে, কিন্তু তবেই না কাঙ্ক্ষিত সিজিপিএ মিলবে। উক্তি হাতের ইশারায় বলল, জি ভাবি, এবার রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে। ইনশাল্লাহ পরের বার সেটা পুষিয়ে নিব, দোয়া করো। দোয়া তো সবসময় করি বোন। জীবনে অনেক বড় হও, সুখী হও, সফলকাম হও, এই তো চাওয়া। ভাবির কথাগুলো শুনে উক্তি বেশ তৃপ্তি পেল। অন্তরে বয়ে গেল স্বস্তি। এই যে ম্যাডাম, 3rd ইয়ারে কিন্তু অ্যাবভ 0.50 চাই। সংসারী হয়ে গেছেন বেশ, সংসার ধর্মের ফাঁকে ফাঁকে স্টাডিতে মন দিতে ভুলবেন না যেন। নিশাতের নাটুকে পানায় শব্দহীন হেসে উঠল উক্তি। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেও নাটুকে ভঙ্গিতে বলল, জি জি, আপনার হুকুম শিরোধার্য জনাবা। উক্তি এবং নিশাত দুজনে দুই প্রান্তে বসে ভিডিও কলে সংযুক্ত। উৎফুল্ল আজ তাদের মন। অকস্মাৎ ঘটে গেল এমন এক কাণ্ড যা চমকে দিল উভয়কে। নিশাতের ঠিক পাশে এসে বসলো মানুষটি, হাতে নিল মোবাইল। এখন সরাসরি যান্ত্রিক পর্দায় তার মুখ দর্শন হচ্ছে। উক্তি বিহব্বল চোখে তাকিয়ে। মানুষটি মুস্কি হেসে উঠল, বলল ওকে, many congratulations little sis, wishing you a very glorious future. জাওয়াদের হাসি মাখা মুখে আশ্চর্যজনিত চোখে তাকিয়ে নিশাত। জাওয়াত? মাত্র জাওয়াত তার নিজের ছোট বোনকে অভিনন্দন জানালো, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলো। এও দেখার ছিল একদিন। নিশাত তড়িৎ তাকালো উক্তির দিকে। উক্তির বিস্ময়কর মুখখানি বড় মায়ার সৃষ্টি করছে। দেখে মনোবেদনা হচ্ছে অন্তঃস্থলে। উক্তি কিছু বল নিষ্পলক তাকিয়ে রইল ভাইয়ের দিকে। কখন যে দুচোখ গড়িয়ে কষ্টধারা নামতে লাগলো টেরও পেল না সে। জাওয়াত এতক্ষণ গর্বিত নয়নে বোনকে দেখে যাচ্ছিল, কিন্তু যেই না বোনের চোখে অশ্রু ঝরতে দেখলো, লহমায় যেন বাস্তবতায় জ্ঞান ফিরে এলো তার। আপন ছোট বোনকে ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়তো স্বাভাবিক চিত্র, কিন্তু তাদের বেলায় যে সম্পূর্ণ অস্বাভাবিক এক চিত্র। সে কবেই বা হতে পেরেছিল উক্তি কায়সারের ভাই? আজ একবেলা হাসি মুখে কথা বলে অভিনন্দন জানিয়েই বড় ভাই হয়ে গেল সে? না, ক্ষতবিক্ষত হৃদয়ে রক্তলাল মরিচ গুঁড়ার প্রলেপ লাগিয়ে দিল যেন। চট করে ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ওপাশ থেকে। নিশাত অপ্রসন্ন চোখে তাকালো স্বামীর দিকে, শীতল কণ্ঠে বলল, কাজটা ভালো করলে না তুমি। একবেলা ঢং করে কখনোই উক্তির ভাই হয়ে উঠতে পারবে না। ওর মতো সুন্দর মনা মেয়ের ভাই হতেও যোগ্যতা লাগে। আনফর্চুনেটলি সে যোগ্যতা তোমার নেই। ইউ আর আ বিগ জিরো।
অ্যাজ আ ব্রাদার অফ উক্তি। মুখের উপর জোরসে চপাটাঘাত করলো যেন কেউ। ঝলসে গেল আশায় বেঁচে থাকা হৃৎপিণ্ড। করুণ চোখে তাকিয়ে জাওয়াত। নিশাত আঙ্গুল তাক করে শাসিয়ে উঠল ওকে। আমার বোন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকবে। ওর চোখে আর এক ফোঁটা অশ্রু চাই না আমি। মাইন্ড ইট। নিশাত তো চলে গেল সেটা হতে। জাওয়াত রয়ে গেল একাকী ভগ্ন হৃদয়ে। ওদিকে উক্তির আহত মনটার খবর জানল না কেউই। চার দেয়ালের মাঝে তলিয়ে গেল সেই যন্ত্রণাপ্রদ অশ্রুর চিৎকার। চলমান সময়ের স্রোতে পেরিয়েছে অনেকগুলো দিন। বদল এসেছে অনেকের জীবনযাত্রায়। কোনো এক রৌদ্রস্নান দুপুর তখন দোকানে ভিড় জমিয়েছে দুজন ক্রেতা, তন্মধ্যে একজন আবার নারী, বোরকা আবৃত নারী। নারী হাত বাড়িয়ে কাগজের ছোট টুকরোটি দিল দোকানদারের সহকারী কিশোর ছেলেটিকে। ছেলেটি হাত বাড়িয়ে কাগজটি নিল, তাতে লেখা 500 গ্রাম হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দেন। কিশোর ছেলেটি আকর্ষণীয় হাসি উপহার দিয়ে বলল, ঠিক আছে ভাবি, এক্ষুনি দিদাসি। ছেলেটি দ্রুত হাতে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পলিথিনের পাতলা ব্যাগে পুড়ে ফেলল। সে পাখে বলল ওকে, ভাবি আর কিছু লাগবো? ধনিয়া, জিরা? উক্তি জবাব দিতে ভুলে গেল। সে যে বেঘরে তাকিয়ে দুহাত দূরত্বে দাঁড়িয়ে থাকা তার একান্ত দোকানদারের পানে, জনাব মুইজ হাসান। স্বল্প দূরত্বে কানে ফোন ঠেকিয়ে দাঁড়িয়ে সে কারোর সঙ্গে খ্যাক করে চলেছে। ওর ওই রাক্ত বিরক্তিকর চেহারায় উক্তির মনে মাদল বাজিয়ে চলেছে। বোরকা আবৃত মুখখানিতে সরু হাসির উদয় হয়েছে, যা অজানা কারোর। মুইজ কথা বলতে বলতে এদিকে তাকালো। স্ত্রীর অবয়বে চোখ পড়তে ভুরু নাচিয়ে শুধালো, কি? মহাচ্ছন্ন উক্তি হালকা মাথা নাড়িয়ে বোঝালো কিছু নয়। মুইজ মাথা ঝাঁকিয়ে পুনরায় ফোনে কথা বলতে লাগলো। চট করে এক ধমকি দিল ফোনের ওপাশের মানুষটিকে। এতেই ঘোর কেটে গেল উক্তির। উক্তি পেঁচামুখ করে স্বামী হতে দৃষ্টি সরিয়ে নিল। পচা লোক একটা, খালি হাউকাউ করে, একটুখানি সুন্দর করে কথা বলতে পারে না, চেঁচামেচি পারে শুধু। ঠিকই ভাবতেছেন ভাবি। কিশোর ছেলেটির কণ্ঠে ঘোর কেটে গেল উক্তির। সে অবুঝ চোখে তাকালো ছেলেটির দিকে। ছেলেটি ওর দিকে স্বল্প ঝুঁকে রয়েছে। ফিসফিসি এক কদম গোপনতম কথা বলার ভঙ্গিমায় বলছে, ভাই মনে হয় ঝাল খাই বেশি, এই লাইগাই কথাই এত ঝাল, ঠিক না ভাবি? বোরকার আড়ালে ফিক করে হেসে উঠল উক্তি। হাত বাড়িয়ে পলিথিনের ব্যাগটি নিল। মূল্য পরিশোধ করতে 500 টাকার একটি নোট দিল। ছেলেটি চট করে ফিরতি মূল্য এগিয়ে দিল। পরক্ষণে দ্বিতীয় ক্রেতার প্রয়োজন মাফিক হলুদ মরিচের গোড়া দিতে লাগলো। উক্তি স্বামীর পানে এক পলক তাকিয়ে চলে গেল সেথা হতে। পেছনে রয়ে গেল 4 মাস বয়সী এই গুঁড়োর দোকান। নিজস্ব পন্থায় এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অন্যান্য মশলা গুঁড়া করে বিক্রি করা হয়। দোকান মালিক মুইজ হাসান। এছাড়াও আরেক কর্মে বর্তমানে ব্যস্ত থাকে মুইজ। কি সেই কর্ম, চলুন এক ঝলক জেনে নেওয়া যাক। গধূলি বেলা, লালচে কমলা রঙের রঙিন আকাশ। পাকপাখালি দল বেঁধে ফিরছে নিজ নেড়ে। 8 তলা এক অ্যাপার্টমেন্টের বাইরে এসে থামলো রিক্সাটি। রিক্সা হতে নেমে এলো শ্যামপুরুষটি। অতঃপর রিক্সা ভাড়া পরিশোধ করে দক্ষ দুহাতের ভরে গ্রহণ করলো গ্যাস সিলিন্ডারের 12 কেজি ওজনের ভারী সেই বোতল। লালাবরঙা যমুনা গ্যাস সিলিন্ডারটি উঁচু করে শক্তপোক্ত হাতে তুলে নিল। পেছন হাতে প্রস্থান করলো রিক্সা। মুইজ সিলিন্ডারের বোতল হাতে প্রবেশ করলো অ্যাপার্টমেন্টের অন্দরে। 6 তলায় এ সিলিন্ডার পৌঁছে দিতে হবে তার। বর্তমানে গুড়া দোকান ব্যতীত শহরের নিকটস্থ কিছু স্থানে গ্যাস সিলিন্ডার সাপ্লাই করে থাকে মুইজ। রিক্সা চালানো আপাতত বন্ধ। সে পথে আর চলছে না মানুষটি। সৎ পন্থায় সফলকাম হবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সে। কোনো কাজই ছোট বড় নয়, সততাই মূল ভিত্তি। সেই মনোভাবে এগিয়ে চলেছে মুইজ। বর্তমানে এই দ্বৈত কর্ম দ্বারা হালাল উপার্জন করছে সে। এছাড়াও ভিন্ন কিছু করার পরিকল্পনা রয়েছে তার। নিত্য নতুন সফলতার খোঁজে অনন্য কিছু করার মনোভাব বাস করে অন্তরেতে। ইনশাল্লাহ আকাঙ্ক্ষিত সফলতা ধরা দেবে একদিন না একদিন। রাত্রি নেমেছে ধরনের বুকে। বিছানায় উপর হয়ে শুয়ে মুন্নি। ওর রুমমেট খেয়া আপাতত অনুপস্থিত। মাঝের ঘরটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। সে সুযোগের সদ্ব্যবহার করছে মুন্নি। উপর হয়ে শুয়ে সে ভিডিও কলে সংযুক্ত রয়েছে কারো সঙ্গে। মেয়েটির পরনে সালোয়ার কামিজ, ওনার অস্তিত্ব নেই দেহে। আশেপাশে কোথাও পড়ে রয়েছে বুঝি। কোন আলাপে মগ্ন মেয়েটি টেরও পেল না দরজায় কড়া নেড়েছে কেউ। দ্বিতীয়বার নক করে সাড়া পেল না আগন্তুক। তাই তো ভেজানো দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো সে। হাতে ছোট এক পিরিচ, তাতে সবজি পাকোড়া, কিছুক্ষণ পূর্বে ভাজা হয়েছে। এই দিয়ে নাস্তা করছে আজ পরিবারের সদস্যরা। উক্তি এসে মুন্নির পাশে দাঁড়ালো। মুন্নির দৃষ্টি আকর্ষণ করতে ডাকতে যাচ্ছিল। তখনই নজর কাড়ল অযাচিত কিছু দৃশ্য। ফোনের ওপাশে উদাম দেহি এক তরুণ। এদিকে মুন্নি উপর হয়ে শুয়ে থাকায় অঙ্গভঙ্গি দৃষ্টিকটু, কিছুটা দৃশ্যমান বক্ষ বিভাজিকা। দুজনে হাসি মুখে কেমন একটা ভাবভঙ্গি করে কথা বলছে। বিশেষ করে ছেলেটি, তার ভাবসাব ঠেকছে অশ্লীল। আর মুন্নি লাজে রাঙা হয়ে যাচ্ছে। মেয়েটির দৃষ্টি আকর্ষণ করতে উক্তি অস্ফুট স্বরে ডেকে উঠল,
খুব কাছ থেকে বোবাস্বরে ডাকছে কেউ। তৎক্ষণাৎ ঘোর হতে ছিটকে পড়ল মুন্নি। ফোন হাতে ঘুরে তাকালো পাশে, ছোটভাবে দাঁড়িয়েছে। এই মহিলা এখানে আবার কি করছে? মুন্নি আস্তে ধীরে কেমন বিদ্রুপাত্মক ভঙ্গিমা করে দৃষ্টি সরিয়ে নিল। ওপাশে থাকা বাবু সোনাকে বলল, বাবু অহন রাখতাছি গো, রুমে একখান আপদ আইছে, হেইডারে বিদায় কইরা কল দিমুনে, ঠিক আছে? চলে যাবে যান? আচ্ছা ঠিক আছে গো, নিজের খেয়াল রেখো, আর আচ্ছা মতো ঝাঁটাপেটা করে আপদ বিদায় করো, কেমন? নাকা কণ্ঠে কতগুলো সংলাপ ছেড়ে দূর হতে উড়ান্ত চুমু দিল তরুণ। মেকি লাজুক হেসে সে চুমু হাতের তলায় গ্রহণ করল মুন্নি। চুমুটা লুকিয়ে রাখলো হৃদগহীনে। চোখের সামনে অপ্রাপ্তবয়স্ক ননদ আর এক অল্পবয়সী ছোকরার নাটক দেখে উক্তি বাকশূন্য। আমাদের যুব সমাজের আজ একই অধপতন। এভাবে প্রকাশ্যে ভয়ভীতিহীন মনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে তারা। এর সমাধান কি? এভাবেই কি তাদের ইহকাল পরকাল বিনষ্ট হয়ে যাবে? বন্ধুরা সবাই জিএফ বিএফ নিয়ে মাখামাখি করছে, এতে আমার কি? আমি কেন ওদের নোংরামি দেখে হতাশ হব? ওদের মতো হতে চাইব, বরং আমি নিজেকে রবের সন্তুষ্টির জন্য পবিত্র রাখবো। নিশ্চয়ই আমার রবের ওয়াদা সত্য, এটাই হোক প্রতিজ্ঞা। আর দুনিয়া জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, বরং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করো না? আল আনআম 32। এরূপ সাহসী যুবক যুবতীদের প্রতিদান স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বার এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস যৌনাঙ্গের নিশ্চয়তা দেবে, সঠিক ব্যবহার করবে, আমি তার জান্নাতের নিশ্চয়তা দেব। বুখারী 6474। মুন্নি তার প্রেমালাপে বিরতি দিয়ে ভিডিও কল কেটে দিল। কোনো মতে অলস দেহে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। সঠিক হুঁশেও নেই সে। ওড়নাবিহীন এতটা সময় এক গায়রে মাহারামের সামনে ছিল। তা যেন খুব স্বাভাবিক দৃশ্য, দৃষ্টিকটু, লজ্জাজনক নয়। কি হয়েছে? মোর ঘরে কি চাই? উক্তি বিছানায় রাখলো পাকুড়ার পিরিস্টি। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলতে লাগলো। মনোযোগ দিয়ে তা দেখলো মুন্নি। বুঝতে পারলো উক্তি বলছে যে, তুমি এখন ওই ছেলেটার সাথে যোগাযোগ রেখেছো? রাখছি। হাতে তোমার কি? নির্ভীক চিত্তে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল মুন্নি। উক্তি বোঝানোর উদ্দেশ্যে হাত নেড়ে চেড়ে বলল, মুন্নি ছোট তুমি, এসব প্রেম ভালোবাসার বয়স নয় এটা। ধোকা খেয়ে জীবন শেষ করার বয়স। হারাম সম্পর্কের ফাঁদে পা দিও না প্লিজ, জীবনটা শেষ হয়ে যাবে। মোর জীবনে কি হইব না হইব হাতে তোমার কি? হ্যাঁ, নিজের সরকায় তেল দাও গিয়ে, যাও যাও। মাছি তাড়ানোর মতো বিদায় করতে চাইছে উক্তিকে। উক্তি এবার সরলতা ত্যাগ করে অভিভাবকের ন্যায় সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, তোমার ভাইয়া মা জানলে কিন্তু চরম অশান্তি হবে। ভুলে গেলে গতবার? কথাটা সম্পূর্ণ করা হলো না। মুন্নি অভব্য স্বরে বলে উঠল, না না, ভুলি নাই। তোমার লাইগা মা টের পাইয়া গেছিল। মোর এই ডাইন গালে একটা থাপ্পড় মারছিল। আজ তো একখান ডাকিনি তুমি। মানুষের খালি ক্ষতি করতে পারো, অপয়া অলক্ষী।